আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। যারা যারা ক্লাসে জয়েন করতে পারছো ইতিমধ্যে, তারা তোমাদের নাম, কলেজ আর সেশন অর্থাৎ কোন ব্যাচের তুমি সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধু বান্ধবদেরকে মেনশন করে শেয়ার করে জানিয়ে দাও। আমিও একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। একটা মিনিট পর আমি ক্লাস শুরু করব। আমাদের ক্লাস হচ্ছে 2021 এইচএসসি ইন্টারমিডিয়েট ব্যাচের জন্য বায়োলজি যে অ্যাসাইনমেন্ট দিল ওটার 1 নাম্বারটা নিয়ে আলোচনা করব আমরা আজকে ইনশাল্লাহ। সবাই জয়েন করুক। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করো। ওকে, আমরা শুরু করে দিতে পারি। দেখো,
তোমরা যদি অ্যাসাইনমেন্টটা পড়ে থাকো তাহলে দেখবা যে অ্যাসাইনমেন্টটা এরকম করে সাজানো আছে। এই প্রথমে বলছে কি আমাদের অ্যাসাইনমেন্ট লেখার সিস্টেম বা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবা ওগুলো সবগুলো নিয়ে আমরা অলরেডি যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটার মধ্যে বিস্তারিত বলা আছে। তোমরা যদি পড়ে থাকো তাহলে তো ভালো, যদি পড়ে নাও থাকো তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব। প্রথম কথা হচ্ছে কেন একটু লেট হলো, আমি ব্যস্ত ছিলাম, অনেক কারণে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ক্লাসটা নেওয়া হয়নি। এখন থেকে রেগুলার প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা অ্যাসাইনমেন্টটা সলভ দেওয়ার চেষ্টা করব। আর অ্যাসাইনমেন্ট সলভ বলতে আমরা অ্যাসাইনমেন্ট যদি হুবহু করে দেই তাহলে কিন্তু তোমাদের আসলে অ্যাসাইনমেন্ট করার উদ্দেশ্য হলো না। এমনিতে কিন্তু তোমরা কম বেশি অ্যাসাইনমেন্ট বিভিন্ন গ্রুপে পেয়ে গেছো অলরেডি, হ্যাঁ, এবং একে অপরকে দেখে যেহেতু এখানে টস করার ব্যাপার আছে, তো দেখে একটু এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে তোমরা সেটা অলরেডি লিখেও ফেলছো। তো অ্যাসাইনমেন্ট আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের নিজেদের সৃজনশীলতা একটু যাতে প্রকাশ পায়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কপি পেস্ট করা হচ্ছে। তো কপি পেস্ট করার আগে এখানে কিছু জিনিস যদি তুমি ব্যাখ্যা করতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তাহলে এই তথ্যগুলো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও কাজ দিবে, অ্যাডমিশন টেস্টেও কাজ দিবে। তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করছে এবং এটা যদি ওরা কন্টিনিউ রাখে, অ্যাসাইনমেন্ট থেকেই যে টপিকগুলো দিচ্ছে সেগুলো থেকেই কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে পরীক্ষার প্রশ্ন হওয়ার সম্ভাবনা 95%। অর্থাৎ ওই অ্যাসাইনমেন্ট থেকেই প্রশ্ন হবে, কারণ অ্যাসাইনমেন্ট দিচ্ছেই তোমাকে বাসায় পড়ার জন্য। বাসায় পড়লে সেই পড়ার উপর থেকেই তোমার ইন্টারমিডিয়েটের যে এক্সাম হবে, যদি হয় তাহলে সেখানে প্রশ্ন আসবে। ঠিক আছে, আমাদের খুব বেশি অ্যাটেন্ডেন্স নাই, তারপরও আমি ক্লাসটা নিব। অ্যাটেন্ডেন্স নাই কেন, কম কেন, কারণ ওদের বেশিরভাগেরই অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে। তো যারা 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, যে ব্যাচই থাকো না কেন লাইভে, ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। একটা অ্যাসাইনমেন্ট যদি তুমি বুঝতে পারো, পরবর্তীতে ইন ফিউচারে যদি কোনো অ্যাসাইনমেন্ট তুমি না বুঝো, তাহলে এইটার কীভাবে আমরা বের করতেছি সেই জিনিসটা দিয়ে তুমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারবা, নিজে বের করতে পারবে। যেহেতু বইয়ে সব আছে, ওপেন আছে, এগুলো সব দেখে লেখা যায়। কিন্তু এই অ্যাসাইনমেন্টে একটু বোঝার জিনিস আছে। কেন বোঝার জিনিস? কারণ এখানে উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 2 থেকে প্রশ্ন করলেও এখানে প্রাণীবিজ্ঞান অধ্যায় 11 এর কাহিনীও আছে। কীরকম? অধ্যায় 2 মিওসিসের ক্রসিং ওভার, ক্রোমোজোমের কাহিনী বলছে। আবার আমাদের অধ্যায় 11 হচ্ছে প্রাণীবিজ্ঞান অধ্যায় 11 হচ্ছে জেনেটিক্স। তো ক্রসিং ওভারের মধ্যে ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম, আবার ক্রসিং ওভারের মধ্যে জিনের বিনিময়, আবার ওইদিকে তোমার জেনেটিক্সের মধ্যে জিন নিয়ে আলোচনা, সেখানে লোকাস, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, জিনোটাইপ, অনেক কাহিনী আছে না, এগুলো কিন্তু ইন্টার রিলেটেড। তো আমাদের যদি এটা বুঝতে হয় তাহলে ওটাও বুঝতে হবে। তো এইটা 22 ব্যাচের স্টুডেন্টরা কতটুকু বুঝবো আমি জানি না, তবে 21 ব্যাচের স্টুডেন্টদের ইজিলি বোঝার কথা। আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিব, তোমরা নিজেরা করবা। প্রথমে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবো, এখানে প্রত্যেক অ্যাসাইনমেন্টে একটা কভার পেজ দিতে হয়, প্রায় 4 পেজের একটা কভার পেজ দিছে। ওটা সুন্দর করে প্রিন্ট করার পর সেটা ফটোকপি করবা। যদি প্রিন্ট করতে পারো, একাধিক প্রিন্ট করতে পারো, তাও করতে পারো। অনেক সময় প্রিন্টের দাম 2 টাকা নেই, অনেক সময় 5 টাকাও নেই, অনেকে 10 টাকাও নেই। এখন প্যান্ডেমিক সিচুয়েশন, এখন সব কম্পিউটারের দোকান, প্রিন্টের দোকান খোলা না, এখন সেটা দাম বেশি নিতেই পারে। তো তুমি একটা কাজ করতে পারো, প্রিন্ট একবার করে সেটা ফটোকপি করে রেখে দাও। একটার জন্য 2টা করে ফটোকপি করো, তাহলে একটা নষ্ট হলে আরেকটা ইউজ করতে পারবা। অফসেট পেজে লিখবা, প্রতি পেজে লিখবা, উভয় পেজ না লিখে প্রতি পেজে লিখো। এই এক পার্ট লিখে অপর পার্টে লেখার দরকার নেই, নতুন আরেকটা পেজের এক পার্ট লিখে অপর পার্টে লেখার দরকার নেই। এরকম করে তুমি এই জিনিসটা সাজাবা। ঠিক আছে, 3 ভাগে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিছে, 2টা চার্ট আছে এবং একটা পার্থক্য টাইপের বিশ্লেষণ, মানে তুলনা টাইপের একটা, ওই 4 নম্বরে ঘ নম্বরে যেরকম প্রশ্ন থাকে এটার মধ্যে তুলনা করে এই টাইপের একটা জিনিস দিছে। টপিক দিছে বোটানি অধ্যায় 2 এর উপর, প্রথম অ্যাসাইনমেন্ট। বোটানি অধ্যায় 2 এর উপর, দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উপর প্রাণীবিজ্ঞান অধ্যায় 1 এর উপর দিছে। বোটানি অধ্যায় 2 এর উপর এই 2 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ক্রসিং ওভার। আমি যখন অধ্যায় 2 পড়াইছিলাম তখন বারবার বলছি যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্রসিং ওভার, এবং এখান থেকেই অ্যাসাইনমেন্ট দেওয়া হলো।
এখন এই ক্রসিং ওভারের ক্ষেত্রে কিছু জিনিসে অনেকে গন্ডগোল পাকাচ্ছে, কারণ ওরা শুধু ওই চ্যাপ্টার 2 নিয়ে চিন্তা করতেছে। চ্যাপ্টার 11 মানে জেনেটিক্সের যে একটা ব্যাপার এখানে আছে, এই জিনিসটা ওরা ওভাবে চিন্তা করতেছে না, ফলে এদের একটু শুরুতে ব্যাক পেতে হয়েছে। তো একজন থেকে আরেকজন দেখে 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 ওরা অনেকেই মানে যদি একটা কলেজে যদি 400 থেকে 600 স্টুডেন্ট থাকে, ওদের সবাই যদি একই টাইপের অ্যাসাইনমেন্ট করে, তাহলে জিনিসটা আসলে নিজেদের শেখা কিছু হইল না। আমরা শিখবো, দেখা যাক কি হয়। এখানে কি বলছে এখানে প্রথমে বলছে এরকম 16টা কার্ড দিছে, এরকম 16টা কার্ড দিছে, নিচের চিত্রের মতো করে 16টি কার্ড বানিয়ে সারিবদ্ধভাবে সাজাতে হবে, যাতে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের কার্ডগুলো মুখোমুখি থাকে। একই নাম্বার বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের কার্ডগুলো মুখোমুখি থাকে। দেখো প্রথমে তো আমরা একটা একটা করে বুঝবো, 16টা কার্ড বানাতে হবে। আমরা কিন্তু 16টা কার্ড বানাইছি। এই দেখো, এটা একটা কার্ড, এই দেখো, দেখছো কার্ড, দেখছো এই কার্ড কিন্তু ঘুরানো যাচ্ছে। এটা মনে করো আমার হাতে আছে, এটা একটা কার্ড। তারপর তুমি দেখো এটা আরেকটা কার্ড, দেখছো এই কার্ড আমি চাইলে ক্রসিং ওভারের সময় যে এদিকে 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 একটা একটা এক্সচেঞ্জ করতে পারবো চাইলে, দেখতে পাচ্ছ। এটার জন্য আমার একটু 15 মিনিট এক্সট্রা সময় লাগছে, তার আগে আবার কারেন্ট চলে গেছিলো, এই জন্য আর একটু বেশি সময় লাগছে। তো সব মিলে আমরা কার্ড বানিয়ে ফেলছি, এরকম 16টা কার্ড আমরা বানিয়ে ফেলছি। এই দেখছো 16টা কার্ড কিন্তু বানানো শেষ। দেখো দেখো এগুলো কিন্তু এক একটা কার্ড। এখন এই 16টা কার্ড দিয়ে আমরা কি করব, আমরা অ্যাসাইনমেন্টটা করব। হ্যাঁ, এখন এই 16টা কার্ড আমি সাজিয়ে রাখলাম। কিভাবে সাজাবো, এরা বলছে সারিবদ্ধভাবে সাজাতে হবে। আমি তো সারিবদ্ধভাবে সাজাইছি, 1 2 3 4, এখানে যেভাবে আছে সেভাবে সাজাইছি, কিন্তু এখানে কিভাবে সাজাইছে, সারিবদ্ধভাবে সাজাতে হবে যাতে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস, একই মানে হচ্ছে একই মানে একটার 1 হলে আরেকটারও 1, একটার 2 হলে আরেকটারও 2, একটা 3 হলে আরেকটারও 3। এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এরকম 4 জায়গায় আছে 1, 4 জায়গায় আছে 2, 4 জায়গায় আছে 3, 4 জায়গায় আছে 4। আমি কোনটা ধরবো? হোমোলোগাস ক্রোমোজোম। এখানে এসে একটা গন্ডগোল লাগছে। হোমোলোগাস ক্রোমোজোম কি জিনিস? কার্ডগুলো মুখোমুখি থাকে। হোমোলোগাস ক্রোমোজোম কি জিনিস সেটা নিয়ে আমাদের বুঝতে হবে। সেটা না বুঝলে আমরা এটা বুঝবো না। আমরা আপাতত দেখতেছি এখানে যে বাবার দাদা থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম আর দাদি থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ বাবারগুলো আমরা বাম পাশে রাখছি, মায়েরগুলো আমরা ডান পাশে রাখছি। হ্যাঁ, আবার বাবারগুলোর মধ্যে বাবার বাবা মাকে আমরা কি বলি? দাদা দাদি বলি। মায়ের বাবা মাকে আমরা নানা নানি বলি, তাই না? ঠিক তো? আচ্ছা, এখন ইংরেজিতে আবার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কমন নেম, কিন্তু বাংলার ক্ষেত্রে জিনিসটা আরও বৈচিত্র্য আছে, মজা আছে। এখন এভাবে সাজালাম, আপাতত ধরে নিলাম হোমোলোগাস ক্রোমোজোম আমি বুঝছি, সেভাবে সাজাইছি। হোমোলোগাস ক্রোমোজোম আমি একটু পর বুঝাবো। এরপর বলছে এখানে প্রতিটি নম্বর 1 থেকে 4 ক্রোমোজোমের এক একটি অবস্থান নির্দেশ করছে। ক্রোমোজোম, আমরা যে ক্রোমোজোমটা পড়ি, এটা যদি হয় ক্রোমোজোম, এটা যদি হয় ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এখানে অনেকগুলো নাম্বার থাকতে পারে। আমরা যখন ক্রসিং ওভার পড়াইছি তখন A B C D E F G H এরকম করে করে আমরা জিনের নাম্বারগুলো দিছি, কিন্তু এখানে দিছে 1 2 3 4 করে। একটা ক্রোমোজোমের এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এগুলো হচ্ছে বাহু। এখানে 1 2 3 4 এরকম 4টা জিনের চিহ্ন দিছে এরা, এই জন্য আমরা 4টা জিনের চিহ্ন আমরা দিতে পারি। এখানে যে 4টা বলা হয়েছে এটা একই ক্রোমোজোমে, একই ক্রোমোজোমে 1 2 3 4 নাম্বার দিয়ে তুমি 4টা জিন বসাবা। ওই জিনগুলো কি বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাও নিচে লেখা আছে। এই যে আর সেই নাম্বারের নিচে থাকা, সেই নাম্বারের নিচে যে নিচে থাকা কথাটি হলো সেই ক্রোমোজোমের সেই অবস্থানে থাকা, মানে ওই 1 নম্বরে থাকা যে জিনটা, সেই জিনটা এই বৈশিষ্ট্য বহন করে। আবার 2 নম্বরেরটা এই বৈশিষ্ট্য, 3 নম্বরেরটা এই বৈশিষ্ট্য। আমি আসতেছি, যেমন এখানে যেটা দিল বাবার দাদা থেকে কি বৈশিষ্ট্য পাইছে সেটার যে কার্ড, সেই কার্ডে দেখা যাচ্ছে যে ওখানে যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমের মধ্যে 1 নম্বর এইটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের 1 নম্বর জিন রক্তে চর্বি বেশি থাকাটা কন্ট্রোল করে। 2 নম্বর জিন কোকড়া চুলের জন্য দায়ী। 3 নম্বর জিন বাদামি চোখের জন্য দায়ী, মানে চোখের কালার বাদামি, এটার জন্য দায়ী। 4 নম্বর জিন সে চঞ্চল নাকি শান্ত, চঞ্চল হতে পারে শান্ত হতে পারে, সে চঞ্চল, এই 4 নম্বর জিন যদি প্রকাশ পায় তাকে সে চঞ্চল করবে, অর্থাৎ চঞ্চলতার জন্য দায়ী। তো বিশেষ দ্রষ্টব্য, ক্রোমোজোমের একটি অবস্থানে থাকা কোনো একটি জিন সাধারণত অন্য আরও অনেকগুলো জিনের সাথে মিলে একটি বৈশিষ্ট্য ধারণ করে। এই জিনিসটা আমরা জিনোটাইপ দিয়ে বুঝাবো, একটু পর বুঝাবো। এতে পরিবেশেরও প্রভাব রয়েছে, মানে পরিবেশের তো প্রভাব থাকে। আমরা জানি জিনের মধ্যে অনেক সময় পরিবর্তন হয়, হালকা মাঝারি স্থায়ী অনেক ধরনের পরিবর্তন হয়, এবং এক্ষেত্রে পরিবেশের ভালো একটা প্রভাব থাকে। যেমন হিরোশিমা নাগাসাকিতে আমরা জানি 6 আগস্ট 1947 এবং
সরি 6 আগস্ট 1945 এবং 9 আগস্ট 1945। 6 আগস্ট 1945-এ হিরোশিমাতে জাপানের, আর 9 আগস্ট নাগাসাকিতে। একটা হচ্ছে লিটল বয় আর একটা হচ্ছে ফ্যান্টম, দুইটা আণবিক বোমা আমেরিকা মারছিল। সেখানে কম করেও কোটির কাছাকাছি মানুষ মারা গেছে, কোটির উপরে মানুষ মারা গেছে। তো ওখানে এখন পর্যন্ত এখনও যেহেতু আণবিক বোমা হচ্ছে তেজস্ক্রিয় বোমা, এখনও সেখানে কি হচ্ছে, যে বাচ্চাগুলোর জন্ম হচ্ছে সেগুলোর মধ্যে এখনও তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে, এখনও জিনের অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, ক্যান্সার হচ্ছে, টিউমার হচ্ছে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এগুলো হচ্ছে পরিবেশের প্রভাব। এছাড়া মরু পরিবেশে এক ধরনের, মেরু পরিবেশে এক ধরনের, অ্যান্টার্কটিকায় এক ধরনের, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এক ধরনের পরিবেশের একটা প্রভাব বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে, মানে জিনের ক্ষেত্রে এই ভূমিকা রাখে, জিনের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে, অভিযোজন যেটাকে আমরা বলি। কিন্তু এখানে সেগুলো ইগনোর করা হয়েছে। মানে তুমি আবার যদি বলো যে স্যার এখানে তো অ্যাসাইনমেন্টের মধ্যে পরিবেশের প্রভাব বলে নাই, তো ওরা সব কিছু মাথায় রেখে তোমাকে একটা আনসার দিয়ে দিচ্ছে যে তুমি এই ধরনের প্রশ্ন করতে পারো, ওরা জানে। তো একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে এতে পরিবেশের প্রভাব রয়েছে, তবে বোঝার সুবিধার্থে এখানে একটি অবস্থানে একটি বৈশিষ্ট্য থাকে এবং পরিবেশের প্রভাব নগণ্য। এই যে পরিবেশের প্রভাব নগণ্য এমনটা ধরে নেওয়া হয়েছে সহজ করার জন্য। এখানে প্রতিটি হোমোলোগাস ক্রোমোজোমের মাত্র 4টা, এখানে তো অনেকগুলো স্থান থাকে, অনেকগুলো জিন থাকে, আমরা এত জিনের হিসাব নিকাশে যাব না, আমরা জাস্ট একদম ইজি করার জন্য 4টা দিছে। ওরা আরো সহজ করলে 2টা দিতে পারতো, আর একটু কঠিন করতে চাইলে 8টাও দিতে পারতো, কিন্তু এখানে ওরা শুধু 4টা দিছে। ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে, মানে যদি ক্রসিং ওভার না হয়, আর আরেকটা হচ্ছে ক্রসিং ওভার সহ মিওসিস হলে, আরেকটা হচ্ছে ক্রসিং ওভার হলে কি হয়। এখানে যদি যে কোনো একটা বুঝতে পারো, ক্রসিং ওভার ছাড়া বা ক্রসিং ওভার সহ যে কোনো একটা বুঝতে পারলে তুমি বাকিটা বুঝতে পারবা। ক্রসিং ওভার জিনিসটা কি সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি এরপরে আপাতত না যাই, আমরা এখানে চলে আসি। এই যে কার্ড, 16টা কার্ড, তুমি চাইলে 16টা কার্ড তুমি নিজে নিজে বানিয়ে ফেলতে পারো। একটা পেজকে 16টা ভাঁজ দিয়ে সাইডগুলো কাছে দিয়ে কেটে দিলেই কিন্তু 16টা তাসের মতো চলে আসে। যদি কার্ড থাকে, কার্ডগুলোকেও তুমি 16টা কার্ড ধরে পিছনে কার্ডের যেদিকে এক কালার থাকে, কালারফুল থাকে, সেদিকে তুমি মার্কার দিয়ে বা তুমি একটা পেন্সিল দিয়ে লিখতে পারো, বা একটা ওই যে বিভিন্ন রঙিন কাগজ থাকে না, গাম সহ আমরা নোট লেখার জন্য বইয়ে লাগাই, ও ধরনের কাগজ দিয়েও তুমি ওগুলা কার্ডের উপরে বসিয়ে তুমি 16টা কার্ড রাখতে পারো। 16টা কার্ড রেখে ওগুলোর পিছনে ওরকম কাগজটা লাগিয়ে সেখানে এই লেখাগুলো লিখে রাখলে কিন্তু তোমার 16টা কার্ড হয়ে যায়। অথবা তুমি কাগজ দিয়ে নিজে নিজে বানাতে পারো, অথবা ধনী হওয়ার মজার খেলার মধ্যে অনেক টাকার নোট থাকে সেগুলো বানাতে পারো, অথবা যে কোনো ওই নতুন টাকার নোট থাকলে, ধরো 16টা টাকার নোট এখন তো সালামিতে পাও তোমরা, 16টা টাকার নোট তুমি নিয়ে সেগুলোকে তুমি কার্ড হিসেবে ইউজ করতে পারো। উপরে অবশ্যই এগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? যে যার যেরকম ইচ্ছে সেরকম বানাতে পারো, বানাবা শুধু। তুমি বানাইছো কি বানাও নাই সেটা তোমার স্যার হিসাব করবে না, তুমি জাস্ট অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা। এখন জমা দেওয়ার ক্ষেত্রে তো অনেক কাহিনী আছে। জমা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট অফলাইনে, মানে সশরীরে কলেজে গিয়ে জমা দিতে পারবে না, কারণ এখন লকডাউন চলতেছে। লকডাউন সামনে কীরকম হবে তার কোনো গ্যারান্টি নাই। এটা জমা দেওয়ার ডেট দিছে হচ্ছে মেবি 11 তারিখ, মেবি 10 বা 11 তারিখ বা 9 তারিখও হতে পারে, যে যত তারিখই হোক এর মধ্যেই জমা দিতে হবে। এখন তুমি অফলাইনে জমা দিবা না অনলাইনে জমা দিবা? এখন অনলাইনে জমা দিতে গেলে এই পরিমাণ অ্যাসাইনমেন্ট, এতগুলো স্টুডেন্টের এই পরিমাণ অ্যাসাইনমেন্ট, কারণ তোমার শুধু বায়োলজি না, তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এগুলোর অ্যাসাইনমেন্ট তুমি যখন জমা দিতে যাবা অনলাইনে, ওই কলেজ ওভাবে প্রযুক্তিগতভাবে সজ্জিত আছে কি না, মানে তারা এগুলো কোথায় সংগ্রহ করবে, স্যারদের মধ্যে কীভাবে ডিস্ট্রিবিউট করবে, মার্কসগুলো কীভাবে দিবে, এগুলো তো ওরা হিসাব নিকাশ করতে পারবে না। এই জন্য অফলাইনটা বেটার। তো অনেক কলেজে অফলাইন প্রেফার করতে পারে। এখন অফলাইন প্রেফার করলে তুমি সবসময় যেতে পারবা। অনেকে আছে যে এক জায়গায় পড়ে, একটা কলেজে পড়ে কিন্তু তার বাসা হচ্ছে অন্য জেলায়, বা একই জেলায় হলেও এমন জায়গায় যে ওখান থেকে আসতেও 2 ঘন্টা মিনিমাম বাসেই লাগে, এরকম আছে না? তো তুমি কিভাবে আসবা? ডাকযোগেও তুমি পাঠাতে পারবা না। ডাকযোগে তুমি কিভাবে পাঠাবা? পাঠাও কুরিয়ার তুমি সব জায়গায় পাবা নাকি? হুয়ার পাঠাও, তারপর বিভিন্ন কুরিয়ার সার্ভিস, এগুলো সবসময় পাবা নাকি? 10 তারিখ পাঠাবা, দেখবা গেছে আগামী মাসের 10 তারিখ, তাহলে তো হলো না। সুতরাং এখানে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। যেটাই হোক, তোমাদের যাদের বাসা কাছে আছে ওরা সরাসরি অফলাইনে গিয়ে তুমি করতে পারো। আর তোমাদের প্রত্যেক কলেজের কোনো না কোনো স্যারের সাথে তো তোমার যোগাযোগ থাকেই, ওই স্যারকে একটু নক দাও, ওই স্যারের সাথে একটু যোগাযোগ করো, অথবা কলেজের ওয়েবসাইটটা তুমি ফলো করো। যেসব কলেজ প্রযুক্তিগতভাবে অ্যাক্টিভ অলওয়েজ রান করে তাদের পেজগুলো, ওয়েবসাইটগুলো তুমি খেয়াল রাখো। সেখানে তুমি দেখো যে কী নির্দেশনা ওরা দিচ্ছে। বোর্ড থেকে তার সব কলেজ কেন্দ্রিক আলাদা আলাদা করে নির্দেশনা দিতে পারবে না। এখন আমরা সাধারণত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা দেখি, ওখানে কী কী আছে না আছে সেগুলো নিয়ে আমরা হিসাব নিকাশ করি, কিন্তু সব শিক্ষা বোর্ড তার ওভাবে দিচ্ছে না। তো এখন তুমি এটা কিভাবে জমা দিবা সেটা পরে, আগে রেডি করে রাখো। রেডি করার জন্য তোমাকে ওয়েবসাইট পেজ নিয়ে
সুন্দর কালি ইউজ করে তুমি সুন্দরভাবে লিখে জিনিসগুলো কাভার পেজ সহ বসিয়ে তুমি রেডি করে ফেলে রাখো। এরপর তুমি জমা কখন কিভাবে দিবা সেটা পরে দেখা যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, এগুলো নিয়ে বেশি টেনশন করা যাবে না। এটা তোমাদেরকে দিতেই হচ্ছে একটু তোমাদের মধ্যে যে পড়ালেখাটা অফ হয়ে গেছিলো, পড়ালেখার স্পৃহা তোমরা অনেকে বিভিন্ন স্যারের কাছে পড়ো, এই স্যারদের কাছে পড়লে তুমি তোমার পড়াটা তুমি টেনে নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি বিলিভ করো হাইয়েস্ট 30 থেকে 50%, হাইয়েস্ট 30 থেকে 40% স্টুডেন্ট এভাবে পড়তেছে, বেশিরভাগ স্টুডেন্ট পড়তেছে না। হ্যাঁ, ওরা বিভিন্ন ফ্রি কোর্স, বিভিন্ন ফ্রি ক্লাস, বিভিন্ন ফ্রি গ্রুপ এগুলোর মধ্যে মাঝে মধ্যে ঘোরাফেরা করে আর সময় নষ্ট হচ্ছে এভাবে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার আপনার এটাও তো ফ্রি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এটা ফ্রি, এটার জন্য আমি টাকা নিব নাকি? এটার জন্য আমি কি এভাবে বলবো যে অ্যাসাইনমেন্ট সবগুলো ফ্রি, এখানে এরকম করে দেওয়া হবে, এত টাকা, এই গ্রুপে আসো, এরকম আমি এখন পর্যন্ত করি না। যদি করি আলাদা গ্রুপ করতে পারি, কিন্তু টাকা নিব না এটার জন্য, ঠিক আছে? তো আমি মূল পড়ার কথা বলছি। যাই হোক, এখন অনেকে হয়তো অ্যাক্টিভ হবে। যাই হোক, এখন দেখো আমাদের কি জিনিসগুলো জানতে হবে। এখানে এই টপিকগুলো জানতে হবে, এখানে মিওসিস জানতে হবে, ক্রসিং ওভার জানতে হবে, ক্রোমোজোম জানতে হবে, জিন, জিনোটাইপ, বৈশিষ্ট্য, ফিনোটাইপ, জিনোম, এন টু এন মানে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, লোকাস, অ্যালিল, প্রকট, প্রচ্ছন্ন, এই শব্দগুলো তোমাকে জানতে হবে। এই শব্দগুলো যদি তুমি জানো তাহলে তোমার এই জিনিসটা করা ইজি হয়ে যাবে, এই জিনিসটা বুঝা ইজি হয়ে যাবে। এখন আমরা একটু দেখব যে টার্মগুলো কি কি। প্রথম কথা হচ্ছে মিওসিস কি। আমরা জানি একটা কোষ বিভাজিত হয়, একটা কোষ যখন বিভাজিত হয় তখন সেখান থেকে দুইটা কোষের উৎপত্তি হয়, এবং কোষ যখন বিভাজিত হয় তখন সেখানে নিউক্লিয়াসের বিভাজন হয়, আবার সাইটোপ্লাজমের বিভাজন হয়। কার কার বিভাজন হয়? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। হ্যাঁ, যদি এই নিউক্লিয়াসের মধ্যে আবার কি থাকে? এই নিউক্লিয়াসের মধ্যে আবার ক্রোমোজোম থাকে। কি থাকে? ক্রোমোজোম থাকে। খেয়াল করো, যদি কোষটা বিভাজনের সময় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, এবং নতুন সৃষ্ট যে কোষ, এটা হচ্ছে মা কোষ মানে মাতৃকোষ, এটা হচ্ছে কি কোষ? মাতৃকোষ। আর এগুলো হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল, এগুলো হচ্ছে কি অপত্য বা ডটার, অপত্য বা কি ডটার। হ্যাঁ, আর মাতৃকোষ বা মাদার সেল, আর এটা হচ্ছে অপত্য বা ডটার সেল। এখন এই মাতৃকোষ থেকে অপত্য কোষ যখন আসবে, তখন যদি এই মাতৃকোষের নিউক্লিয়াস আর ক্রোমোজোম উভয়ে একবার করে বিভাজিত হয়, ফলে এটা যদি এন হয়, এটারগুলো এই অপত্য কোষগুলোতেও এন হবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান হবে। এই জন্য এটাকে বলা হয় মাইটোসিস বা সমীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশন। গেল, এটা সাধারণত সকল কোষে হয়, সাধারণত আমরা দেহকোষে হিসাব করি। আর যদি এখানে নিউক্লিয়াস পরপর দুইবার আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আমি আবার বলতেছি, নিউক্লিয়াস পরপর দুইবার মানে ক্যারিওকাইনেসিস দুইবার হবে। যদি নিউক্লিয়াস পরপর দুইবার হয়, পরপর দুইবার বলতে, এবং ক্রোমোজোম একবার, দেখো নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা হলে এবং তখন ক্রোমোজোমও বিভাজিত হলো, ক্রোমোজোম যদি বিভাজিত হয় তখন 2n থেকে হলো কি n। আর এরপর এগুলোর নিউক্লিয়াস আবার বিভাজিত হয়, এগুলোর নিউক্লিয়াস কি হয়? আবার বিভাজিত হয়। কিন্তু আবার বিভাজিত হলে তখন কিন্তু আবার ক্রোমোজোম বিভাজিত হয় না, ফলে এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কিন্তু এর আগের ধাপে যে ভাগটা হয়েছিল সেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে, ফলে এই 2n থেকে এখানে তো হ্রাস পাইছিল, এটা আবার এখানে স্বাভাবিক থাকুক না থাকুক, মূল মাদার সেল এটা, ফাইনাল ডটার সেল এই চারটা, এখানে দেখা যাচ্ছে এটা 2n, ওটা n। এই জন্য এটাকে বলা হচ্ছে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল বা মিওসিস ডিভিশন। এই মিওসিসের মধ্যে এখানে যে ঘটনাটা ঘটছে না, এই যে প্রথম যে ধাপটা হলো না, এটা হচ্ছে মিওসিস 1, এটা হচ্ছে কি মিওসিস 1, আর এখানে যে ধাপটা ঘটছে এই জিনিসটা, এটা হচ্ছে মিওসিস 2, এটা হচ্ছে কি মিওসিস 2, এইটা হচ্ছে মিওসিস 1। এখন এই যে মিওসিস 1, খেয়াল করবা, এই যে মিওসিস 1, এটার যে ক্যারিওকাইনেসিস, ওটা মোট 4টা ধাপে বিভক্ত। কটা ধাপ? 4টা ধাপ।
একটা হচ্ছে প্রোফেজ 1, আরেকটা হচ্ছে মেটাফেজ 1, আরেকটা হচ্ছে অ্যানাফেজ 1, আরেকটা হচ্ছে টেলোফেজ 1। এর মধ্যে যে প্রোফেজ 1টা আছে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটা হচ্ছে কি সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং জটিল। এটা হচ্ছে লংগেস্ট অ্যান্ড কমপ্লেক্স ধাপ। এটা এত বড় যে এটাকেই আমরা মোট 5টা উপধাপে ভাগ করি। এগুলো কি কি? কয়টা উপধাপ? 5টা উপধাপ। উপধাপ। এই 5টা উপধাপগুলা আমরা মনে রাখি কিভাবে? এভাবে লেজ, পাকা, ডুড। ডুড, লেজ, পাকা, ডুড। লে দিয়ে হচ্ছে ল্যাপটোটিন। লে দিয়ে কি? ল্যাপটোটিন। জ দিয়ে হচ্ছে জাইগোটিন। পাকা দিয়ে হচ্ছে প্যাকাইটিন। ড দিয়ে হচ্ছে ডিপ্লোটিন। আরেক ড দিয়ে হচ্ছে ডায়াকাইনেসিস। এই 5টা উপধাপ। ওকে, এই 5টা উপধাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে এটা, প্যাকাইটিন। এই প্যাকাইটিনে কি হয়? এই প্যাকাইটিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেমন একটা হয় তোমার সিস্টার নন সিস্টার আলাদা করা যায়। কায়াজমা সৃষ্টি হয়। টেট্রাড হয়। আর ক্রসিং ওভার হয়। যদি এমসিকিউতে প্রশ্ন আসে যে টেট্রাড কোন ধাপে, বলবা প্যাকাইটিনে। সিস্টার নন সিস্টার ক্রোমাটিড আলাদা করা যায় কোন ধাপে, বলবা প্যাকাইটিনে। কায়াজমা হয় যেটা এক্স আকৃতির, বলো তো এটা কি আকৃতির? এক্স আকৃতির। কোথায় হয়? প্যাকাইটিনে। ক্রসিং ওভার কোথায় হয়? প্যাকাইটিনে। হ্যাঁ, প্যাকাইটিন উপধাপে। ওকে, এখন এই জিনিসগুলা কি? জিনিসগুলা কি খেয়াল করো। যখন যখন একটু খেয়াল করো, মনে করো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এগুলো হচ্ছে বাহু। সেন্ট্রোমিয়ার, এগুলো বাহু। এখানে 2টা সেন্ট্রোমিয়ার। এখানে কয়টা সেন্ট্রোমিয়ার? 2টা সেন্ট্রোমিয়ার। দেখো, ল্যাপটোটিনের মধ্যে ক্রোমোজোমগুলো এরকম বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, মানে কোনো ধরনের কোনো শৃঙ্খলা থাকে না। ল্যাপটোটিনে ক্রোমোজোমগুলো পানি হারিয়ে মোটা হতে থাকে, খাটো হতে থাকে। খাটো আর মোটা হতে হতে এই অবস্থায় আসে এবং পরবর্তীতে জাইগোটিন আস্তে আস্তে যতে জাইগোটিন যতে জোড়া, মনে রাখবা এগুলা জোড়া বাঁধতে থাকে। দেখা যাচ্ছে এগুলা একটু মোটা হয়েছে, একটু খাটো হয়েছে এবং জোড়া বাঁধছে। এখানে যেগুলো ছড়ানো ছিটানো ছিল, এখানে একটা লাল একটা সবুজ এরকম মিলে একটা একটা কি বাঁধছে? জোড়া বাঁধছে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস। আর জোড়া বাঁধার পর ওই জিনিসটাকে বলা হয় বাইভ্যালেন্ট। কি বলা হয়? বাইভ্যালেন্ট। খেয়াল করবা, এগুলো জানা জিনিস, আমি জাস্ট একবার রিপিট করতেছি। সিনাপসিস প্রক্রিয়া এগুলো কি হয়? বাইভ্যালেন্ট হল। ভ্যালেন্ট মানে ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা দিয়ে মনে রাখতে পারো, ভালোবাসায় কি হয়? 2টা জোড়া লাগে। তো ভালোবাসার ভ্যালেন্টাইন কি হয়? জোড়া লাগে। যতে জাইগোটিন যতে জোড়া, এভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে বাইভ্যালেন্ট হলো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা যদি 4টা হয়, আমাদের বাইভ্যালেন্ট কয়টা হবে? তোমরা একটু কমেন্টে জানাবা। আচ্ছা, যাই হোক, কমেন্টে জানিয়ে রাখো
এখন এই যে বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো এবার অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হয়। বিভক্ত হলে প্রত্যেকটা থেকে দুটো দুটো করে বের হবে না, দুটো দুটো করে তখন 4টা হয়। এখানে সেন্ট্রোমিয়ার দুইটা ঠিক আছে, কিন্তু বাহু হয়ে গেল 4টা। দেখছো লাল হয়ে গেছে 2টা, সবুজ হয়ে গেছে 2টা। এটা কখন হয়? এটা প্যাকাইটিনে আস্তে আস্তে হয়। প্যাকাইটিনে যখন আসে তখন এই অবস্থা হয়। এবং যখন এরকম হয় তখন প্রত্যেকটা বাইভ্যালেন্টে তুমি দেখো কয়টা ক্রোমাটিড, কয়টা বাহু, 1 2 3 4। তখন এটাকে আমরা বলবো কি? টেট্রাড। এটাকে আমরা কি বলবো? টেট্রাড। দেখছো? টেট্রাড। ঠিক আছে? এখন এই টেট্রাডের মধ্যে তুমি ভালো মতো খেয়াল করো, দেখে মনে হচ্ছে সেন্ট্রোমিয়ার দুটো ভাই, এই দুই ভাইয়ের দুটো দুটো করে কন্যা হয়েছে, ডটার হয়েছে। এই ভাইয়ের কন্যা এই দুইটা, লাল দুইটা, সবুজ ভাইয়ের কন্যা সবুজ দুইটা। তো বোঝাই যাচ্ছে লাল ভাইয়ের যে দুইটা কন্যা এরা পরস্পর আপন বোন, এরাও পরস্পর আপন বোন। কিন্তু তুমি যদি বলো যে এই লাল আর এই সবুজ এই দুইজন যদি হিসাব করো, এখান থেকে এটা 1 2 3 4 এরকম হিসাব, এরকম যদি আমি মার্ক করি, 1 আর 2 পরস্পর আপন বোন, আমরা বলবো সিস্টার। 3 আর 4ও সিস্টার। কিন্তু 2 আর 3 কি সিস্টার? তুমি বলতে পারো হ্যাঁ সিস্টার, চাচাতো বোন, কাজিন সিস্টার। আমি কাজিন মাজিন না, জাস্ট সিস্টার কিনা? না, সিস্টার না। এরা কাজিন সিস্টার, এটা সিস্টার না। একই বাবার বা একই মায়ের সন্তান না এরা। তো আমরা বলবো যে এটা হচ্ছে নন সিস্টার। তাহলে আমি বলবো এই 2 আর 3 পরস্পরের নন সিস্টার, 1 আর 2 পরস্পরের সিস্টার, 3 আর 4 পরস্পরের সিস্টার। আবার তুমি যদি বলো 1 এর সাথে 3 4 এরা সবাই নন সিস্টার, 2 এর সাথে 3 4 এরা সবাই নন সিস্টার, 1 2 সিস্টার, 3 4 সিস্টার। তুমি যদি হিসাব করো 1 এর সাথে 2 এর সম্পর্ক কি? সিস্টার। 3 এর সাথে 4 এর সম্পর্ক কি? সিস্টার। সোজা কথায় একই সেন্ট্রোমিয়ারে যুক্ত ক্রোমাটিডগুলো পরস্পরের সিস্টার ক্রোমাটিড, ভিন্ন সেন্ট্রোমিয়ারে যুক্ত ক্রোমাটিডগুলো একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। গেল। এখন এই নন সিস্টার ক্রোমাটিড যেগুলো আছে, অর্থাৎ এখান থেকে একটা ওখান থেকে একটা, এরা দুজন পাশাপাশি যখন আসে তখন এদের মধ্যে এক্স আকৃতির একটা গঠন সৃষ্টি হয়। এক্স আকৃতির গঠনটা কিরকম আমি এই জায়গায় দেখাই। এক্স আকৃতির গঠনটা কিরকম? এই যে এক্স এর মতো একটা ভাব হলো না, এই জিনিসটাকে বলা হয় কায়াজমা। এটাকে কি বলা হয়? কায়াজমা। এটা কি আকৃতির? এক্স আকৃতির। এটা কি আকৃতির? এক্স আকৃতির। ভেরি গুড, অনেকে কমেন্ট করলো, থ্যাংক ইউ। এটা এক্স আকৃতির। এখন এই এক্স আকৃতির কোন, তুমি যখন দুর্গন্ধযুক্ত এলাকা থেকে উঠে আসবা, মনে করো খারাপ বৃষ্টির পানি, ময়লা পানিতে, নালার পানিতে তুমি ডুব দিয়ে আসছো, আরেকজন পরিষ্কার একদম সাদা শার্ট পরে বা সাদা পাঞ্জাবি পরে সে দাঁড়িয়ে আছে, একে অপরকে এবার জড়িয়ে ধরলা, এই যে এরকম টাচ করলা, এবার সরে গেলা, দেখা গেল সাদা পাঞ্জাবি পরা যে ইনট্যাক্ট ছিল তার গায়ে কিন্তু ওই কালো 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 পানি জমে গেছে। আর তোমার যে জায়গাটাই সবচেয়ে বেশি কাদা ময়লা ছিল সেই জায়গাটা ওর সাদা কাপড়ের সাথে লাগার কারণে ওই জায়গাটা একটু কমে গেছে। অর্থাৎ দুজনের মধ্যে আদান প্রদান হলো, তাই না? আদান প্রদান হলো। আমরা অনেক সময় ঘরমাক্ত জায়গা থেকে কাজ করে আসি, সে ভালো একজন যে গোসল করে আসছে তার সাথে যখন কোলাকুলি করি, দেখা যায় ওই কোলাকুলি যে গোসল করে আসছে, যে পরিষ্কার জায়গা থেকে, সে বলে তোমার গায়ে থেকে অনেক দুর্গন্ধ আসতেছে। কোলাকুলি করার পর দেখা যায় ওর গায়ে দুর্গন্ধ লেগে গেছে। হ্যাঁ, ও পারফিউম দিয়ে আসছে দুর্গন্ধযুক্ত এলাকায়, এবার ওর গায়ে একটু পারফিউমও চলে আসছে, ওর একটু ভালোও লাগতেছে। তো জিনিসটা অনেকটা এরকম যে দুজনের মধ্যে যখন অ্যাটাচ হবে, যেহেতু এগুলো ক্রোমোজোম, ক্রোমাটিড আর কি, এদের ভিতরে প্রচুর জিন, এই জিনগুলোর ও আদান প্রদান হয়ে যায়। অর্থাৎ ও একে কিছু জিন দেয়, একে কিছু জিন দেয়, এগুলোকে কি বলা হয়? আদান প্রদান হচ্ছে। এই যে জিনের আদান প্রদান হচ্ছে না, এটা কি একে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, ও একে দিচ্ছে, এটা কি ক্রসিং? ওদিকে দেয়া মানে কি? ওভার। আমরা বলি কি এটাকে? ক্রসিং ওভার। কি বলি? ক্রসিং ওভার। তাহলে কায়াজমার ফলে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। কায়াজমা কখন হয়? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তখন কি হয়? যখন কায়াজমা হয় তখন সেখানে জিনের বিনিময় হয়। তখন সেখানে কি হয়? জিনের বিনিময় হয়। জিনের বিনিময় হয়। আমার মনে হয় তোমরা অ্যাসাইনমেন্টের অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসগুলো ক্লিয়ার করতে করতে। এটাকে বলা হয় ক্রসিং ওভার। এখন দেখো অনেকগুলো এমসিকিউ আছে এখানে। প্রথম এমসিকিউ হচ্ছে যে টেট্রাড হয় কোথায়? প্যাকাইটিনে। টেট্রাডের মধ্যে সিস্টার নন সিস্টার দুইটা আছে না? আবার ওদিকে বাইভ্যালেন্ট পড়ছো, এখানে কিন্তু কাহিনী আছে। দেখো বাইভ্যালেন্ট যেগুলো আছে, বাইভ্যালেন্টের যে জোড়টা আছে না, ওই জোড়টা তৈরি হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা বলা হয় সিনাপসিস। আর জোর হওয়ার পর জোরটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তোমরা এখানে আনসার দিছো যে যদি 4টা ক্রোমোজোম থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে 2টা, অর্থাৎ
1:1 মানে 2:1 অনুপাতটা এরকম, ক্রোমোজোম ইজ টু বাইভ্যালেন্ট। এখন এই দুইটা বাইভ্যালেন্ট যেটা আছে না, এই দুইটা ক্রোমোজোম, এগুলাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। কি ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এখানে যেগুলো দেখতেছে এগুলো কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমের, অর্থাৎ হোমোলোগাস সেন্ট্রোমিয়ার। এগুলো কি? হোমোলোগাস সেন্ট্রোমিয়ার। এখন এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আবার আমরা দেখতেছি টেট্রাড সৃষ্টি হলো কোথায়? প্যাকাইটিনে। টেট্রাডের মধ্যে সিস্টার নন সিস্টার আমরা চিনছি, আবার নন সিস্টারের মধ্যে এখন কি হলো? এক্স আকৃতির কায়াজমা হলো। এবার এদের মধ্যে আবার জিনের বিনিময় হলো, ফলে এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। ক্রসিং ওভার হলে আমরা পরবর্তীতে জিনগত পরিবর্তন আমরা দেখি। কি দেখি? জিনগত পরিবর্তন। আমরা বলবো জিনগত বৈচিত্র্য সাধিত হয়। কি সাধিত হয়? জিনগত বৈচিত্র্য সাধিত হয়। এই জিনিসটা তোমাদের, এই জিনিসটার উপর আছে 4 নম্বর। এটা ছাড়া আছে 4 নম্বর, অর্থাৎ এখানে ক্রসিং ওভার হতেও পারে, নাও হতে পারে। মানে কায়াজমা লাগছে, ক্রসিং ওভার হতেও পারে, নাও হতে পারে। যদি না হতো তাহলে কি হতো? আর যদি ক্রসিং ওভার হতো মানে বৈশিষ্ট্য চেঞ্জ হবে, অর্থাৎ এটা যদি বাবার হয়, এটা মায়ের হয়, দুইজনের মধ্যে বাবা মায়ের বৈশিষ্ট্য একে অপরের মধ্যে ঘুরে ফিরে যাবে। এটা ওর কাছে যাবে, ওরটা এর কাছে আসবে। দুইটা জিনিস হুবহু একই জিনিস, জাস্ট একবার সাফল করে দিবা। ওখানে সাফল করতে বলছে, সাফল তুমি তোমার মতো করে করবা। তারপর টস করতে বলছে, টস মানে একটা কয়েন নিয়ে নিজে নিজে টস করবা। তুমি টস না করে নিজে নিজেও করে দিতে পারো। টস যদি না করতে চাও, নিজে নিজে করতে চাও, নিজে নিজে বলতে কি তুমি একটা বসিয়ে দিলা, আন্দাজে একটা বসিয়ে দিলা, হুবহু পুরো রোটা বসিয়ে দিলা, বসিয়ে বললা স্যার যখন জিজ্ঞেস করবে এটা কিভাবে করছো, তুমি বলবা টস করে। স্যারের কিছু বলার আছে? স্যারের কিছু বলার নাই। তারপরেও তোমরা বুঝে বুঝে করবা। বুঝে বুঝে করতে গেলে জিনিসগুলো কীরকম হয় সেটা আমরা দেখতেছি এখানে। এখন দেখো, তাহলে মিউসিস গেল, ক্রসিং ওভার গেল। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের, কোষের নিউক্লিয়াসে থাকা এমন একটা দেহ বা অঙ্গ। এখানে জোম মানে হচ্ছে দেহ, আর ক্রোম মানে হচ্ছে রং, রঞ্জিত দেহ। কোষ বিভাজনের সময় এই যে দেহটা রং ধারণ করে সেটাকে বলা হয় ক্রোমোজোম। এটা শুধু বিভাজনের সময়, বাকি সময়টা এটা রং ধারণ করে না। তো যে সময়টা করে সে সময় এটা দৃষ্টিগোচর হয় মাইক্রোস্কোপে, তখন আমরা দেখি ওই যে খাটো মোটা, সরু লম্বা, এগুলো হিসাব নিকাশ করছি না আমরা, এগুলো আমরা দেখি। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম কি করে? এই ক্রোমোজোম বংশগতির ভৌত উপাদান। ক্রোমোজোম হচ্ছে কি? বংশগতির ভৌত উপাদান। এই ক্রোমোজোমের মধ্যে তুমি 45% পাবা, 55% পাবা প্রোটিন, আর 45% পাবা ডিএনএ। অন্যভাবে বললে তুমি নিউক্লিক অ্যাসিড বলতে পারো। ডিএনএ মূলত ক্রোমোজোমে থাকে। আমি আবারও বলতেছি, 55% থাকে প্রোটিন, 45% থাকে ডিএনএ। এখানে ডিএনএগুলোকে প্রোটিনগুলো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে রাখে, সরি প্রোটিনগুলোর সাথে ওই ডিএনএগুলো কি হয়ে থাকে? একসাথে একীভূত হয়ে থাকে। তো আমরা টোটাল দুইটা জিনিস মিলে যে পদার্থটা তৈরি হয় সেটাকে আমরা বলি ক্রোমাটিন, অর্থাৎ ক্রোমোজোম তৈরি হয় ক্রোমাটিন দিয়ে। হ্যাঁ, ক্রোমাটিন মানে হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন মানে কি? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, যেটা 45%, প্রোটিন যেটা 55%। প্রোটিনটা হিস্টোন নন হিস্টোন দুই ধরনের হয়, এখানে মূলত হিস্টোনই থাকে, কিছু কিছু ক্ষেত্রে নন হিস্টোন থাকে, বা দুই একটা ভিন্ন কেজ আছে, সেগুলো ক্রোমোজোমের বিশাল আলোচনা, ওখানে গেলে আমাদের আজকের পড়া কিছুই হবে না। আপাতত একটু জেনে রাখো, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন আছে, ডিএনএ আছে। এখন প্রোটিন বাদ দিলাম, ডিএনএটা ধরলাম। ডিএনএ হচ্ছে বংশগতির রাসায়নিক উপাদান। দেখো, মেডিকেল কোশ্চেন 1, ক্রোমোজোমের বংশগতির ভৌত উপাদান কি? ক্রোমোজোম। বংশগতির স্থায়ী উপাদান কি? ডিএনএ। এখন বংশগতিতে আর একটা কি? রাসায়নিক উপাদান ডিএনএ। এই ডিএনএ মানেই জিন। ডিএনএ মানেই কি? জিন। এই যে জিন, এই জিন তাহলে কোথায় থাকবে? ক্রোমোজোমে থাকবে। ক্রোমোজোমে বিভিন্ন নাম্বার থাকবে, এক একটা পজিশনে এক একটা জিন থাকে, এক একটা পজিশনে একটা জিন থাকে। তো ক্রোমোজোমের গায়ে ওরকম আমি নাম্বারিং করে দিতে পারতেছি চাইলে জিনগুলা। এখন এই জিনগুলার কাজ কি? জিনগুলার কাজ হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করা। যেমন আমি লাউডলি কথা বলবো, আমার ভয়েস এরকম হবে, আমি লম্বা হব, আমি দেখতে কালার এরকম হবে, আমি কথা বলার সময় এভাবে কথা বলবো, আমার চুল একরকম হবে, আমার চোখ একরকম হবে। হ্যাঁ, আমার বডির ভিতরে এক এক ধরনের বৈশিষ্ট্য এক এক রকম। এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা জিন দায়ী। কখনো কখনো একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেরকম একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের গায়ের উচ্চতা, গায়ের রং, হ্যাঁ, চুলের রং। এখানে যে কোকড়া চুল বলছে না, চুলের আকৃতি, এই ধরনের এই জিনিসগুলোর ক্ষেত্রে, যে নীলাপ চোখ বলছে না, এই ধরনের রঙগুলোর ক্ষেত্রে একাধিক বৈশিষ্ট্য অনেক সময় নিয়ন্ত্রণ, একাধিক জিন মিলে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ হয়। তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিছে না? বিশেষ দ্রষ্টব্য কি বলছে? যে এখানে ও ধরনের ব্যাপারগুলা ইগনোর করা হলো, বুঝার সুবিধার্থে একটা জিন একটা বৈশিষ্ট্য, আশেপাশের সকল ধরনের নিয়ন্ত্রণ ইগনোর করা হলো, এরকম ধরে তারপর তুমি কাজটা করবা। ঠিক আছে? এখন
একটা জিন তাহলে কি করবে, একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। তবে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলেও এখানে যে বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম, বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম, আমি যদি এটা বলি, আমি যদি এভাবে বলি, খেয়াল করো, আমি যদি এভাবে বলি বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে যদি এদের উচ্চতা মানে লেন্থ সেম হয়, এদের আকৃতি সেম হয়, আকৃতি মানে দেখতে কীরকম সেটা সেম হয়। আমরা জানি ক্রোমোজোম অনেক ধরনের আকৃতি হয়, বি, এল, জে, আই ইত্যাদি আকৃতি হয় না? এটা বি, এটা হচ্ছে কি আকৃতি? এটা হচ্ছে মনে করো এল আকৃতি, ভি আকৃতি। আমি এটা সোজা করে আঁকছি আর কি, এটা মনে করো ভি আকৃতি, তাহলে এটাও ভি আকৃতি হবে। বুঝে গেছে? এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান এখানে এল এর ক্ষেত্রে কীরকম হয়, এরকম হয় অবস্থান, তাহলে ওটার ক্ষেত্রেও অবস্থান ওরকম হবে। অর্থাৎ এখানে সেন্ট্রোমিয়ার যেখানে, ওখানেও সেন্ট্রোমিয়ার সেখানে, ঠিক আছে? আর এখানে যতগুলো জিন, ওখানেও ততগুলো জিন, স্বাভাবিক। সাইজ যেহেতু সেম, শেপ যেহেতু সেম, জিন সংখ্যাও সেম হবে, সেন্ট্রোমিয়ারের অবস্থানও সেম হবে। যদি এরকম হয় তাহলে এদেরকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। আমি আবারও বলতেছি, সাইজ, শেপ, লেন্থ, হ্যাঁ, জিন সংখ্যা, সেন্ট্রোমিয়ারের অবস্থান, এগুলো সব যদি সেম হয় তাহলে আমি বলবো এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম। এখন এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে, খেয়াল করো, আমি যদি জিন সংখ্যা সেম ধরি, আমাদের উদ্দীপক অনুযায়ী আমরা এখানে ধরলাম 4টা করে জিন থাকে, 1 2 3 4, 1 2 3 4। তো এখানে আবার বলা আছে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ধরো এখানে 1 নাম্বার জিন রক্তে চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। রক্তে কিসের পরিমাণ নিয়ন্ত্রণ করে? চর্বি। এটাও তাহলে চর্বি, স্বাভাবিক। বলতে পারো স্যার তাহলে এটা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, ওটাও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাহলে তো এটা হুবহু এক হলো, এখানে আর আলাদা করার তো কোনো সুযোগ নাই। দেখো হুবহু এক ঠিক আছে, কিন্তু আলাদা করার সুযোগ আছে। যেমন ক্লাসে সবাইকে সমপরিমাণ রেসপন্স করে, রোল 1 একটু বেশি রেসপন্স করতে পারে, রোল 2 একটু কম, রোল 3 আর একটু কম, এই জন্যই তো ওরা রোল 1 2 3। এখন এখানে এই 1 নাম্বার জিন যেটা আছে, এটা যদি চর্বির পরিমাণ, এটা মনে করো এটা এই চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, তো এই চর্বির পরিমাণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বেশি অথবা কম, ঠিক কিনা? ওইটাও সেম, দুই ধরনের হতে পারে, বেশি আরটা কি কম। এটা আমরা উদ্দীপক দেখলেই বুঝবো, আমরা কার্ডগুলোতে এঁকে রাখছি, বেশি কম। এখন এখানে যে কোনো একটা ক্রোমোজোমে যদি বেশি হয়, চর্বি বেশি হয় অথবা কম হয়, আবার অন্যটাতেও বেশি বা কম হতে পারে। তবে তোমার মধ্যে যে ক্রোমোজোম দুইটা আছে, হোমোলোগাস ক্রোমোজোম, হতে পারে এরকম যে তোমার একটাতে বেশি, একটা জিন 1 নাম্বার জিন, এটাও চর্বি নিয়ন্ত্রণ, ওটাও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ, কিন্তু এটা বেশি, ওটা হয়তো কম। একটাতে এইটা চর্বির পরিমাণ, এটা যদি শো করে চর্বির পরিমাণ বেশি হবে, এটা যদি শো করে চর্বির পরিমাণ কম হবে, এরকম হতে পারে। অথবা এটাও বেশি এটাও বেশি, এরকম হতে পারে। অথবা এটাতেও কম ওটাতে বেশি, অথবা দুইটাই কম। অর্থাৎ কয়টা? বিন্যাস সমাবেশের মতো আর কি, 4টা স্টেজ হতে পারে। যেমন 1-এ বেশি, 2-এ কম, 1-এ বেশি, 2-এ বেশি, 1-এ কম, 2-এ বেশি, 1-এ কম, 2-এ কম। কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তুমি একটু খেয়াল করে দেখো তো, এই 4টার বাইরে কি হয়? হয় না। হিসাবের সুবিধার্থে এই জন্যই 4টা জিন দিয়ে আমাদের এখানে 4 স্টাইলে গবেষণা করে লিখতে বলছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে একই হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তবে ভিন্নও তো হতে পারে। দেখছো, এই হোমোলোগাস ক্রোমোজোমের 2 ক্রোমোজোমের মধ্যে পার্থক্য এটা, হতে পারে, হতে নাও পারে। বুঝতে পারছো? এটা আমরা দৈবচনের মধ্যে রেখে দিলাম, এই জন্য ওই টসের কথা বলছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই জিনিসটা তাহলে ক্লিয়ার। 2-এর মধ্যে কি বলছে? ওই চুলের কথা বলছে, তাই না? চুলের কথা বলছে, একটা সোজা চুল আর একটা কোকড়া চুল। ধরো এটা সোজা চুল, এটা কোকড়া চুল, অথবা দুইটাই সোজা চুল, অথবা দুইটাই কোকড়া চুল, অথবা এটা কোকড়া চুল ওটা সোজা চুল, হতে পারে।
হতে পারে। এখন বলতে পারো স্যার হতে পারে যে বলতেছেন কোত্থেকে হয় এগুলা, কোত্থেকে হয় এটার আনসার এবার আসো, কোত্থেকে হয় এটার আনসার এবার আসো। এখানে আমি একটা জিনিস লিখছি, কই গেল, এটা একটু দেখো, এই জিনিসটা একটু দেখো। আমি তুমি আমরা সবাই বাচ্চা কাচ্চা আমরা আসছি কোত্থেকে, আমরা আসছি আমাদের বাবা মা থেকে। কোত্থেকে? বাবা মা থেকে আমরা আসছি, ঠিক কিনা? আবার আমাদের বাবা আসছে কার থেকে? তাদের বাবা মা থেকে। তাদের বাবা মাকে আমরা কি বলবো? আমরা কি বলি? বাবার বাবা মাকে আমরা কি বলি বলো? কি বলো? কেউ কি নানা নানি বলো? হ্যাঁ, আর মায়ের বাবা মাকে কি বলো? কি বলো? নানা নানি বলো। ওকে, এখন স্যার এখানে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে যে চারটা অপশন কোনটা হবে? চারটা অপশনের মধ্যে কোনটা হবে? যেমন কোকড়া চুল, সোজা চুল, সোজা চুল, কোকড়া চুল, এরকম 4 স্টাইলে হতে পারে না? কোনটা হবে চারটা অপশনের? যে এটা নির্ধারণ হবে আমার বা তোমার কোনো হাত নাই, সৃষ্টিকর্তা সিস্টেম করে রাখছে। হ্যাঁ, এইগুলো নির্ধারণ হবে আমাদের, এগুলো নির্ধারণ হবে আমাদের বাবা মা থেকে। আমাদের বাবা মার ওগুলো নির্ধারণ হয়েছিল তাদের বাবা মা অর্থাৎ দাদা দাদি থেকে। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্য আছে, আমাদের বাবা মায়ের যেহেতু বৈশিষ্ট্যগুলো পাইছে দাদা দাদি থেকে, তার মানে আমাদের মধ্যে আমাদের দাদা দাদির বৈশিষ্ট্যও আছে। আবার আমরা হয়েছি বাবা থেকে না, আমরা হয়েছি মা থেকেও না, আমরা হয়েছি বাবা মা দুজন থেকে। অর্থাৎ আমাদের মধ্যে এখন দাদা দাদি নানা নানি 4 জনের বৈশিষ্ট্য আছে। সুতরাং আমাদের এই জিনিসগুলা চিন্তা করতে হবে। এখন দেখো এখানে খেয়াল করো, যদি বাবার বাপ দাদা, বাবার মা দাদি, এই যে দাদার ক্রোমোজোম যদি এই দুইটা লাল হয়, দাদির ক্রোমোজোম যদি এই দুইটা সবুজ হয়, তাহলে এদিকে নানা নানির এখানে নানারগুলো সবুজ দিলাম, নানিরগুলো লাল দিলাম। এখানে এর মানে এই না যে সবুজ সবুজ একই রকম, লাল লাল একই রকম, আমি জাস্ট কালার ভিন্ন দেখাইছি একটু ভিন্নতা বোঝানোর জন্য। এটা একটা বংশ, এটা আরেকটা বংশ, এই বংশ ওই বংশরে চেনে না, জানেও না। নানার বাড়ি চট্টগ্রাম, দাদার বাড়ি চট্টগ্রাম, নানার বাড়ি ঢাকা, ঢাকা নানার বাড়ি, দাদার বাড়ি রাজশাহী, এরকম অনেক আছে না? আছে তো। কেমনে? ওই বাবা মা প্রেম করছিল, একই ভার্সিটি পড়াকালীন, ভার্সিটিতে তো বিভিন্ন জেলার মানুষজন একসাথে এসে পড়ালেখা করে। আচ্ছা, তো অনেক সময় হয় কি আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে শাদী হয়, আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হলে দেখা যাবে যে এদের সবার দাদা এক। কেমনে এক? মানে তোমার দাদা নানা এক, অর্থাৎ বুঝে নাও ঘটনা কি ঘটছে। অথবা দাদি নানি এক, অথবা দাদা নানা চাচতো ভাই, অথবা নানি 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 আর দাদি খালতো বোন, এরকম হয় না? এরকম হয় আত্মীয় স্বজনের মধ্যে, এরকম পিটিশ পিটিশ চলে, বর্তমানে এখনও চলে এগুলা। তবে এগুলো উচিত না। ক্রোমোজোমাল ব্যাপারগুলো যদি আরও বেশি স্টাডি করো, তোমাদের ব্যাপার হচ্ছে তোমরা বিয়ে শাদী করার পরে স্টাডি করতে যাও। এখন বিয়ে শাদী করার আগে স্টাডি করলে তো এই জিনিসগুলো ক্লিয়ার হইতো, এখন কিছু করার নাই। এখন দেখো, এখন তোমরা অন্তত যারা ক্লাস করতেছো ওরা অন্তত সতর্ক থাকবা। তো বাবা দাদা দাদি থেকে পাইলো, একটা পাইলো, মনে করো বাবার এটা ওই যে লাল একটা পাইছে, সবুজ একটা পাইছে, ওদিকে সবুজ একটা পাইছে, লাল একটা পাইছে। তাহলে এই আমরা কোনটা হব? আমরা হব বাবা মা। এখানে এটা দাদা থেকে পাইছে, এটা দাদি থেকে পাইছে, বাবা মা এটা নানা থেকে পাইছে, ওটা নানি থেকে পাইছে, আমি ধরে নিচ্ছি আর কি। এখন আমরা কোনটা হব? আমরা কোনটা হব? আমরা এই দুইটা থেকে একটা নিব, এই দুইটা থেকে একটা নিব। আমরা মনে করো এখান থেকে আমি একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, আমি হলাম এটা। এখন এটা হতে পারে লাল অথবা সবুজ, ওটা হতে পারে সবুজ অথবা লাল। তারপর আমার মধ্যে কি বৈশিষ্ট্য আসছে যে 1 2 3 4 1 2 3 4, এখানে এক একটাতে এক এক রকমের বৈশিষ্ট্য আমরা বলে দিছে, এখানের মধ্যে বলে দিছে 1 2 3 4 1 2 3 4, এক একজনে এক একটা বৈশিষ্ট্য ফলো করে। এখন খেয়াল করে দেখো তো, তোমার মধ্যে যদি এটা এরকম হয়, আমি তোমাদের বোঝার সুবিধার্থে কালারগুলো ইউজ করি। মনে করো তোমার মধ্যে এটা আসছে আর ওদিক থেকে আসছে এটা, তার মানে বুঝো তো কি কি আসছে। 1 2 3 4 1 2 3 4। আমার মধ্যে দাদার গোষ্ঠী থেকে আসছে লালটা। লালটা বাবা থেকে, মানে বাবা থেকে পাইছে। বাবা আবার লালটা কার থেকে পাইছিল? দাদা থেকে পাইছিল। তাহলে বাবার দাদা, বাবার দাদা, বাবার দাদা,
মানে বাবা আর দাদা, বাবার দাদা না, বাবা আর দাদা। আচ্ছা, এবার আমি সবুজ যেটা পাইছি সেটা আসছে কোত্থেকে? নানার গোষ্ঠীর মা থেকে। মা সেটা পাইছিল কার থেকে? নানা থেকে। মা সেটা পাইছিল কার থেকে? নানা থেকে, অর্থাৎ মা আর নানা। তাহলে আমার মধ্যে কার কার বৈশিষ্ট্য আছে দেখো, বাবা, দাদা, মা, নানা। হিসাবটা এরকম। এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, এখন এই আমার মধ্যে তাহলে বাবা, দাদা, বাবার দাদা, নানা, মা। তাহলে এবার দেখো তো আমার মধ্যে কি কি আছে। বাবা, দাদা, বাবা, দাদা, বাবার গোষ্ঠী এদিকে, বাবার গোষ্ঠী এদিকে, বাবা, দাদা, নট দাদি, বাবা, দাদা। এখন বাবা দাদার এই যে এই চারটা, আমার রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, বাদামি চোখ, চঞ্চল। এবার মা নানি, মা নানা, মা নানা এরকম আসছে না? মা নানা, হ্যাঁ মা নানা। মা নানা হচ্ছে এটা, রক্তে চর্বি কম, সোজা চুল, নীলাভ চোখ, শান্ত। তাহলে এবার খেয়াল করে দেখো তোমার মধ্যে বৈশিষ্ট্য আসছে একটা ক্রোমোজোমে এগুলা আর একটা ক্রোমোজোমে এগুলা, একটা ক্রোমোজোমে এগুলা আর একটা ক্রোমোজোমে এগুলা, তুমি এভাবে পাইছো। এখন এখানে রক্তে চর্বি বেশি, ওদিকের সেম 1 নাম্বার জিন প্রকাশ করে রক্তে চর্বি কম। এখানে কোকড়া চুল, ওখানে সোজা চুল। এখানে বাদামি চোখ, ওখানে নীলাভ চোখ। এখানে চঞ্চল, ওখানে শান্ত। সবগুলো উল্টা না? উল্টা পাল্টা না? এখন কোশ্চেন হচ্ছে তুমি রক্তে চর্বি বেশি হবে না কম হবে? কোকড়া চুল হবে তোমার না সোজা চুল হবে? বাদামি চোখ হবে নাকি নীলাভ চোখ হবে? চঞ্চল হবে নাকি শান্ত হবে? এই জিনিসটা বুঝতে গেলে তোমার এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। প্রকট প্রচ্ছন্ন আর লোকাস অ্যালিল। আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম, এখানে ছিলাম, এখানে ছিলাম। এখন দেখো, দেখো মনে করলাম 1 নাম্বার যে জিন আছে সেই জিনটা হচ্ছে চর্বির জন্য। চর্বিকে আমরা বলি কি? লিপিড, কোলেস্টেরল। আমি সি বললাম, হ্যাঁ, বা লিপিড বলি। লিপিড বললে সুবিধা হয়, সিগুলো বুঝতে অসুবিধা। আর ওই দিকের সেম নাম্বারে যে জিনটা থাকে সেটাও লিপিডই প্রকাশ করে, মানে চর্বির পরিমাণ প্রকাশ করে। ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটা জিন এখানে থাকে, সেম আরেকটা জিন ওখানেও ওই 1 নম্বর পজিশনে আছে। তাহলে লিপিডের পরিমাণ বা চর্বির পরিমাণ নির্ধারণের জন্য দায়ী জিন যদি এল হয় তাহলে এটা হচ্ছে জিন। আর এই জিন অবস্থান করতেছে কোথায়? 1 নম্বরে। এটা হচ্ছে লোকাস। তাহলে ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে সেটাকে বলা হয় লোকাস। বলো, ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে সেটাকে বলা হয় কি? লোকাস। তাহলে আমি বলবো যে এল নামক জিনটার অবস্থান 1 নম্বরে, তাহলে এল এর লোকাস হচ্ছে 1। ওদিকে একটা এল আছে, সেটাও জিন, সেটারও অবস্থান 1 নম্বর, সেটাও লোকাস। তাহলে আমাদের যে 1 নম্বর লোকাস, সেখানে আসলে 2টা জিন। এদিকের 1 নম্বর লোকাসে আছে একটা জিন, ওদিকের আরেক নাম্বার সেম নাম্বার লোকাসে আছে আরেকটা জিন। এখানে আমরা বারবার বলতেছি যে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু একটা জিন আসলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে না। নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রকাশ করে না। প্রকাশ করার সময় 1 নাম্বার লোকাসে যে 2টা জিন আছে, 2জন মিলে কাজ করবে। যেমন আমরা এখানে পাইছি চর্বি বেশি, ওদিকে পাইছি চর্বি কম, এরকম পাইছি না? তাহলে এবার দেখো তো, এখানে ক্যাপিটাল এল যেটা আছে সেটা মনে করো বেশি চর্বির জন্য দায়ী, আর ওইদিকে কম, যেহেতু কমের ক্ষেত্রে আমরা লেটারটাকে একটু ছোট করে দিব। অর্থাৎ জিন এখানে আসলে 2টা হতে পারে, একটা হচ্ছে বেশির জন্য দায়ী জিন একটা জিন, আরটা হচ্ছে কমের জন্য। এখন তোমার এখানে কোন জিনটা আছে? এখানে যেহেতু বেশি বলছে তাহলে ক্যাপিটাল এল আছে, ওখানে যেহেতু কম বলছে তার মানে আসছে কোনটা? ক্যাপিটাল এল আসে না, স্মল এল আসছে। এখন কোশ্চেন হচ্ছে তোমার এই ক্যাপিটাল এল হচ্ছে চর্বি বেশির জন্য দায়ী, স্মল এল হচ্ছে চর্বি কমের জন্য দায়ী। তাহলে এখন কোশ্চেন হচ্ছে তোমার মধ্যে কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে? দেখো কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখানে যদি এল, ওদিকে কি, এদিকে ক্যাপিটাল এল, এদিকে স্মল এল, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে। এক পাশে ক্যাপিটাল এল থাকতে পারে আর অপর পাশেও ক্যাপিটাল এল, এক পাশে ক্যাপিটাল এল অপর পাশে স্মল এল, 2 পাশে স্মল এল। এরকম সম্ভব না? এরকম সম্ভব। এখন এরকম যদি হয়, এখানে 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বেশি কম, কম কম, এখানে 2টা জিনিস বেশি বৈশিষ্ট্য, তাহলে সে প্রকাশ পাবে বেশি, চর্বি বেশি।
এখানে দুইটা জিনের মধ্যে একটা হচ্ছে বেশি আর একটা কম, এখানে দুইটাই কম, তার মানে এটাই প্রকাশ পাবে কম। এখন কোশ্চেন হচ্ছে এটা কি প্রকাশ পাবে, এটার মধ্যে বেশি আর কমের মধ্যে মনে রাখবা তোমার কমন সেন্স কি বলে, পাওয়ারফুল কে, বেশিটা, তাহলে বেশিটা প্রকাশ পাবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা বৈশিষ্ট্য যখন পাশাপাশি বসতেছে, এখানে একটা প্রকাশ পায় আর একটা প্রকাশ পায় না। যেটা প্রকাশ পায় সেটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পায় না সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই যে প্রকট, প্রচ্ছন্ন। তো দুইটা জিন একই লুকাসে থাকে, একই লুকাসে থাকলেও দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করবে না, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ হবে। এখন কোনটা প্রকাশ পাবে, যেটা প্রকাশ পাবে সেটা প্রকাশিত বা প্রকট, আর যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন এখানে জিনের ব্যাপার স্যাপার আছে। তাহলে এই জিন আমরা খালি চোখে যেটা দেখতেছি সেটা হচ্ছে বৈশিষ্ট্যটা আর কি, এটাকে আমরা ফিনোটাইপ বলি। আর জিনের গঠন, যেটা আমরা জিন বলছি এটাকে জিন বলছি, কিন্তু গঠন এটা নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রকাশ পেতে হলে জিনগুলোকে এভাবে বসতে হবে, না হয় এটা প্রকাশ পাবে না। এটাকে তখন বলা হয় জিনোটাইপ। এটাকে তখন কি বলা হয়, জিনোটাইপ। তোমরা যারা জেনেটিক্স পড়ছো ওরা ক্লিয়ারলি বুঝবা, আর 22 ব্যাচের কেউ থাকলে এই জিনিসটা বুঝবা না, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে আমাদের এই বেসিকটা লাগবে এখানে, ঠিক আছে? এই বেসিকটা লাগবে, তাহলে আমরা এই জিনিসটা বুঝছি। এবার আসো ক্রোমোজোমের ব্যাপার স্যাপারগুলো। আমরা জানি আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। কয় জোড়া? 23 জোড়া। আমাদের কয় জোড়া ক্রোমোজোম? 23 জোড়া। আমাদের এখানে প্রত্যেকটা সেলে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেলে। এবং আমরা যেহেতু ডিপ্লয়েড, আমাদের প্রত্যেকটা ডিপ্লয়েড কোষে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, আর প্রত্যেকটা হ্যাপ্লয়েড কোষে 23টা করে ক্রোমোজোম থাকে। যেমন আমাদের শুক্রাণু, ডিম্বাণু, এখানে শুক্রাণুতে 23টা, ডিম্বাণুতে 23টা, দুইটা মিলে জাইগোট হয় না, সেখানে 23 যোগ 23 ইকুয়ালস টু কত? 23 জোড়া এরকম ক্রোমোজোম থাকে। আবার আমাদের দেহকোষ, এটা ডিপ্লয়েড মানে কি 23 জোড়া থাকবে। এখন এন কি আর 2n কি, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করি। এই যে এন কি, এন মানে হচ্ছে, মনে করো এটা একটা সেল, এখানে আমাদের এন মানে কত? 23। আমাদের 23টা, ওই সেলে 23টা ক্রোমোজোম থাকে। কয়টা? 23টা, ঠিক আছে? আবার ডিম্বাণু আরেকটা সেল, সেখানে আছে 23টা ক্রোমোজোম। এখন যদি দুইটা মিলে, শুক্রাণু ডিম্বাণু মিলে যদি জাইগোট হয়, এই 23, এই 23, এগুলো সবগুলো 46টা হবে না? 46টা হবে। তো এখানে সিঙ্গেল অবস্থায় থাকবে, এগুলো এখানে জোড়ায় থাকবে, 23 জোড়া। এরকম জোড়ায় থাকবে। তখন আমরা বলবো 23 জোড়া। তাহলে যেহেতু এখানে প্রত্যেকটাকে যদি আমি এন করে লিখি, এন, এখানে তো দুইটা এন পাশাপাশি অবস্থান করতেছে, এই জন্য এটাকে আমরা তখন বলবো 2n, আর ওটাকে বলবো শুধু এন। তার মানে এটা হচ্ছে 46, ওই দুইটা হচ্ছে 23। হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের মানে হচ্ছে সেট। এন মানে সেট, এক সেট হলে হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক আর কি, আর 2 সেট হলে ডিপ্লয়েড, 3 সেট হলে এরকম যদি 3 গুণ হতো, তিনটা করে থাকতো, আমরা বলতাম 3n, 4টা হলে 4n, এরকম করে থাকতো। তো এখন আমাদের যে শুক্রাণু ডিম্বাণুর যে ক্রোমোজোম, এগুলা আমাদের 23টা বাবা থেকে আসে, 23টা মা থেকে আসে, আমরা জানি। তো আমাদের 23টা যে ক্রোমোজোম, এই 23টা ক্রোমোজোম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেলে যে 46টা ক্রোমোজোম থাকে, তার 23টা আমাদের বাবা থেকে আসে, আমাদের প্রত্যেকটা সেলে, আর মা থেকে আসে অর্ধেক। তার মানে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যেই আমরা বাবা এবং মা দুইজনকেই আমরা ধারণ করতেছি। ওকে, চিন্তা করে দেখো, আমাদের যদি কোনো একটা সেল কেটে যায়, আমাদের সেল কেটে গেলে সেখান থেকে ব্লিডিং হয়, ওই যদি স্কিন কেটে যায় বা কোনো একটা অংশ কেটে যায়, সেখানে যে কোষ আছে, ওই কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, ওই কোষগুলোর মধ্যেও কিন্তু বাবা মায়ের অংশ আছে। অর্থাৎ আমাদের কোনো ক্ষতি হওয়া মানে হচ্ছে অলমোস্ট বাবা মায়ের শরীরের ক্ষতি হওয়া। হ্যাঁ, তো এই জন্যই জেনেটিক্যাল ব্যাপারগুলো এত ইম্পর্টেন্ট। এই জন্য ওই বাবা মা, যে কোনো আত্মীয় স্বজন, যদি এই দাদা দাদির, এই নানা নানির থেকে যে কোনো আত্মীয় স্বজনের সাথে যদি তুমি মিলাও, তোমার ব্লাডের কানেকশন পাওয়া যাবে। এই জন্য ডিএনএ টেস্টটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন কোনো সব টেস্ট ফেল করে, তখন ডিএনএ টেস্টটা টিকে যায়, কারণ তোমার প্রত্যেকটা সেলে তোমার বাবা, তোমার মা আছে। তো তোমার বাবা মানে তোমার পিতৃ পরিচয়, তোমার মাতৃ পরিচয়, এই জিনিসগুলো যদি তুমি বের করতে চাও, তাহলে ডিএনএ টেস্ট করো, ইজিলি পেয়ে যাবা। যে একটা চুল দিয়েও ডিএনএ টেস্ট করতে পারবা, নখ দিয়েও ডিএনএ টেস্ট করতে পারবা, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলো তাহলে বোঝা গেছে। আর জিনোম হচ্ছে সেট,
সেট, এখানে যতগুলো জিন আছে সবগুলোকে একত্রে বলা হয় জিনোম। ওম মানে হচ্ছে সমষ্টি, জিনোম মানে জিনের সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনোম, এখানে একটা জিনোম, এখানে দুইটা জিনোম, ইজি। তাহলে এই শব্দগুলো আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি, অল্প সময়ে বোঝানো অবশ্য সম্ভব না, তোমাদের রেসপন্স লাগবে। রেসপন্স তো তেমন একটা দেখতেছি না, তো যদি রেসপন্স থাকতো তাহলে আমি আরও ক্লিয়ার করতাম জিনিসগুলো। এবার দেখো এখানে যে এটা দিছে, নাম্বারটা খেয়াল করো, 10 থেকে 12 যদি পাও অতি উত্তম। তোমরা এই দুইটা চার্টেই 4 4 8 পেয়ে যাবা, ইজি একদম, সুন্দরভাবে লিখবা এগুলা। আর একটা পার্থক্যের কথা বলছে না, সেখানে তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো, যদিও তুমি অনেকের পেয়ে যাবা, অনেক এক একজন এক একভাবে লিখবে না, বইয়ের সাথে মিলিয়ে লিখবা। এগুলো যখন লিখবা পার্থক্যগুলো, বই থেকে 2-3টা বইয়ের হেল্প নাও, তারপর বন্ধু বান্ধবের হেল্প নাও, আলোচনা করো, দেখবা পেরে যাবা। সুন্দর করে লিখবা, 50 থেকে 70 শব্দের মধ্যে লিখতে হবে, বেশি শব্দ লেখা যাবে না, শব্দগুলো হিসাব করবা। আবার তুমি 50 থেকে 70 শব্দের মধ্যে লিখবা, 60-65 শব্দ যাই হয় এর মধ্যে লিখবা। যদি লিখতে পারো সুন্দরভাবে তাহলে দেখবা মিনিমাম 3 দিয়ে দিবে, তার মানে তুমি 11 পাচ্ছই। তো 10 থেকে 12-র মধ্যে তুমি 11 পাওয়া মানে হচ্ছে অতি উত্তম। আমি আশা করি সবাই অতি উত্তম করেই থাকবা, মোটামুটি সবাইকে অতি উত্তমই দিয়ে দিবে, যা বুঝতেছি আর কি। যদি একেবারে আন্দারগড়ের কানা হয় তাহলে সে হয়তো 6-7 চলে যাবে বা 5 বা এর কমে চলে যাবে, এটা কিছু করার নেই। তো এখন দেখো, এটা আমাদের এখন আর লাগতেছে না, এটা দেখো, এটা দেখো কি বলছে, এটা দেখো কি বলছে। ক্রসিং ওভার ব্যতীত মিউসিস হলে রাউন্ড 1 রাউন্ড 2, এখানে 2টা রাউন্ড বলছে, ওই ইয়ের মতো আর কি, ক্রিকেটের মতো আর কি, একবার এই পক্ষ এবার এই পক্ষ এরকম করে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা বলছে, এই জিনিসটা বলছে এই এই কি বলছে, বাবার দুটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটি ক্রোমোজোম একবারে কোনো একটি পুংগ্যামিটে যেতে পারে। বাবার দুইটা হোমোলোগাস ক্রোমোজোম থেকে দেখো, আচ্ছা এই পি মানে কি জানো? পি মানে কি জানো? পি মানে প্যাটার্নাল, এম মানে ম্যাটার্নাল। ওকে, পি মানে দাদার বাড়ি, এম মানে নানার বাড়ি। তো এখন তোমার বাবা তাহলে হচ্ছে প্যাটার্নাল সাইড, তোমার মা ম্যাটার্নাল সাইড। এখন এখানে বলছে বাবার বাপ মানে দাদা, তাহলে এটা হচ্ছে বাবার হিসাব, ওদিকে মায়ের হিসাব। তো আমার বাবা হচ্ছে প্যাটার্নাল সাইড, মা হচ্ছে ম্যাটার্নাল সাইড। তাহলে আমি আমার বাবার ক্ষেত্রে যদি হিসাব করি, এটাও বাবা এটাও বাবা, তাহলে এগুলো সবগুলোতে পি থাকবে, সবগুলোতে পি থাকবে। ওটা ম্যাটার্নাল, ওগুলো সবগুলোতে এম আছে, দেখো প্রথমটা এম, বড় হাতের এম। এখন বাবার বাবা, আবার বাবার মা, বাবারও আবার বাবা মানে, তো বাবার জন্য ওই দুজন আবার প্যাটার্নাল ম্যাটার্নাল হিসাব আছে না? হ্যাঁ, তো এখন আমার জন্য কি, আমার জন্য দুজনই হচ্ছে প্যাটার্নাল, তো এই জন্য আমি দুজনের ক্ষেত্রেই প্রথমে পি বসিয়ে রাখছি। আর এখন বাবার জন্য এবার তার বাবা প্যাটার্নাল, এই যে আমার দাদা হচ্ছে বাবার জন্য বাবা প্যাটার্নাল। আবার আমার দাদি আমার জন্য প্যাটার্নাল, এই জন্য আমি পি দিছি। কিন্তু আমার বাবার জন্য কি দাদি প্যাটার্নাল? আমার বাবার জন্য দাদি ম্যাটার্নাল, এই জন্য এটা বাবারটা, পাশেরটা হচ্ছে বাবারটা, প্রথমটা আমারটা, পরেরটা বাবারটা, ঠিক আছে। এবার দেখো, আমার জন্য মা হচ্ছে ম্যাটার্নাল, আমার জন্য মা হচ্ছে ম্যাটার্নাল, কিন্তু মায়ের বাবা মায়ের জন্য প্যাটার্নাল, আর মায়ের মা মায়ের জন্য নানি, আমার নানি মায়ের জন্য, আমার জন্য ম্যাটার্নাল, ঠিক আছে। আমি ম্যাটার্নাল এই জন্য প্রথমে এম লিখছি, কিন্তু মায়ের জন্য নানি কি, তাও ম্যাটার্নাল, তাহলে এম এম, বুঝে গেছে? এই জন্য এগুলো এইভাবে দিছে। এগুলো এমনিতে ক খ গ গ এক্স ওয়াই জেড এরকম হাবিজাবি করে না দিয়ে ওরা এভাবে দিছে, এই জিনিসটা ইজি একদম, সিস্টেমটা বুঝছো? আচ্ছা, এখন এখানে বলছে যে বাবার দুটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটি ক্রোমোজোম একবারে কোনো একটি পুংগ্যামেটে যেতে পারে। এখানে বাবার যে দুইটা আছে, বাবা মানে প্রথমটা পি, দেখো এই দুইটা ক্রোমোজোমের যে কোনো একটা ক্রোমোজোম একবারে কোনো একটা পুংগ্যামেটে যাবে, একবারে যে কোনো একটা যাবে, ওইটা টস করে বের করবো আমরা। মাইরেসি গ্যামেটের ক্ষেত্রে একই কথা, কোনটি যাবে তার দৈবচনের ভিত্তিতে নির্ধারণ করার জন্য একটি কয়েন টস করতে হবে। টসে যদি হেড পড়ে তাহলে পিপি মানে এটা প্রথমটা,
ক্রোমোজোমটি পুংগ্যামেটে যাবে ধরে নিতে হবে, যদি টেইল পড়ে তাহলে পিএম ক্রোমোজোমটি পুংগ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে। এখন দেখো এখানে যে ছকটা দিছে, এই ছকটা দিছে, এটা মনে রাখতে হবে। আসলে আমরা তো লিখে ফেলবো, আবার কয়েন টস করতে হবে, এবার হেড পড়লে এবার উল্টা হবে। তারপর 2 গ্যামিটে এখানে যা হবে 3 আর 4-এ যা ঘটবে, নির্ধারিত দুটি ক্রোমোজোম একসাথে সন্তানে ডিপ্লয়েড ক্রোমোজোম সেট গঠন করবে। এতে করে পিতামাতা হতে সন্তানে কোন বৈশিষ্ট্য সঞ্চারিত হলো তা পরের পৃষ্ঠে উল্লেখিত অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত দুটি করে মানে রাউন্ড 1-এ লিখতে হবে। দাগ নাম্বার 3 আর 4-এর পুনরাবৃত্তি করে আমরা রাউন্ড 2 করব। তাহলে রাউন্ড 1-এ কি কি বৈশিষ্ট্য বসবে, রাউন্ড 2-তে কি কি বৈশিষ্ট্য করবে, আমরা 4 বার কয়েন টস করব। বুঝা গেছে? 4 বার কয়েন টস করে এগুলো সিরিয়ালে লিখে দিব। আমি যদি কয়েনের কথা দেখাই তোমাদেরকে, এটা যদি একটা কয়েন হয়, আমি একটা 5 টাকার কয়েন রাখছি, কয়েনের হেড টেইল এই জিনিসগুলো বুঝবা, যে পাশে হেড আছে এটা দেখা যায় কিনা দেখো, এটা আমাদের বঙ্গবন্ধুর ছবি, হ্যাঁ বঙ্গবন্ধুর ছবি, এটা হচ্ছে হেড, হেডের উল্টা পাশটা হচ্ছে টেইল। হ্যাঁ, তাহলে আমি যদি কয়েন টস করি, দেখো আমি তোমাদেরকে দেখাবো, সত্যি সত্যি দেখাবো, দেখো ঘুরে কিনে দেখবা, কয়েন ঘুরতে হবে, টস মানে ঘুরতে হবে। আমি হাতে ফ্ল্যাটে রাখবো, হাতে যেটা দেখে থাকে সেটাই হচ্ছে হেড অথবা টেইল, যেটাই উঠে আর কি, সেটা আমরা প্রথমে মনে করলাম। এই যে দেখো, দেখা যায়, দেখা যায় এটা বঙ্গবন্ধুর ছবি, অর্থাৎ হেড উঠছে। ওকে, তো এখন দেখো হেড উঠলে আমাদের কি বলছে, হেড উঠলে কি বলছে, কোনটি যাবে তা কয়েন টস করতে। যদি হেড পড়ে তাহলে পিপি, যদি হেড পড়ে তাহলে পিপি, আর যদি টেল পড়ে তাহলে পিএম, যদি টেল পড়ে তাহলে কি পিএম। তাহলে যেহেতু হেড পড়ছে তাহলে পিপি, তাহলে আমি এখানে প্রথম ঘরে দেখো প্রথম ঘরে কি বসাচ্ছি, এটা বসাচ্ছি, লাল কালি দিয়ে লিখলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, বাদামি চোখ, কোকড়া চুল, বাদামি চোখ, আরেকটা কি চঞ্চল চৌধুরী। এই ঠিক আছে, আমরা এটা পেলাম বাবার থেকে। এবার মায়ের থেকে আসতে হবে একটা পুংগ্যামিট আর স্টেগ্যামিট, এরকম আসতে হবে না। দেখো কি বলছে, আবার কয়েন টস করতে হবে। এবার হেড পড়লে এমপি ক্রোমোজোমটি স্টেগ্যামিটে যাবে, মানে মায়ের জন্য একটা এমপি কই, ওই যে উপরেরটা। আর যদি টেল পড়ে তাহলে নিচেরটা, এই যে টেল পড়লে নিচেরটা। হ্যাঁ, আমরা একটু দেখি, আবার টস করে, যে টস করতেছি দেখো, হেড, দেখো হেড, বিশেষ হয়, এই যে হেড, কোনো চুরি করা হয় নাই, যেরকম আছে সেরকম হেড। তো হেড মানে এমপিতে কি আছে, রক্তে চর্বি কম, তারপর সোজা চুল নীলাভ চোখ, আরেকটা কি শান্ত। মজা না? শুরুতে মনে হয়েছিল হয়তো এটা অনেক কঠিন হবে, কিন্তু জিনিসগুলো যখন তুমি বুঝবা তখন এই জিনিসগুলো একদম ইজি। একইভাবে তুমি পরের দুইটা করতে পারবা না? হ্যাঁ, একইভাবে তুমি পরের দুইটা করে নিতে পারবা, আমার বিশ্বাস তুমি করতে পারবা। আচ্ছা, এটা আমি করে রাখলাম। এটা নিলাম। হ্যাং করছে, আমি অপেক্ষা করতেছি। অফ করে অন করতে হবে।
বলো। হুম, অফ করি। দেখো, যদি ক্রসিং ওভার আগে ঘটবে, তারপর যে কোনো একটি হোমোলোগাস ক্রোমোজোম গ্যামেটে যাবে, ক্রসিং ওভার ক্রোমোজোমের 4টে অবস্থানের যে কোনোটিতে ঘটবে। এখন ক্রসিং ওভার কোথায় ঘটে সেটাই তো প্রশ্ন আমাদের। আমি পরপর দুইবার কয়েন টস করবো। যদি দুইবারই হেড পড়ে তাহলে অবস্থান 1 নম্বরে, যদি হেড আগে পরে টেইল তাহলে 2 নম্বরে, যদি টেইল আগে পরে হেড তাহলে 3 নম্বরে, যদি দুইবারে টেইল পড়ে তাহলে 4 নম্বরে। আমরা একটু দেখি যে আমাদের কোথায় কি হয়। আমরা দুইবার টস করতেছি, একবার টেইল, ওকে, তারপর আরেকবার, তাহলে প্রথমবার টেইল, এবার হচ্ছে হেড, এই যে হেড হেড দেখা গেল। তাহলে প্রথমে টেইল পরে হেড, যদি এরকম হয় প্রথমে টেইল পরে হেড এরকম যদি হয় তাহলে অবস্থান 3 নম্বরে ক্রসিং ওভার হবে। এখন 3 নম্বরে ক্রসিং ওভার বলতে কিরকম আমরা ক্রসিং ওভার করতেছি খেয়াল করো। দেখো ক্রসিং ওভার করতেছি 3 নম্বরে ক্রসিং ওভার হবে। কার মধ্যে? পিপি আর পিএম, এদের মধ্যে। ওদিকে আরেকবার হবে। এখন 3 নম্বরে যদি ক্রসিং ওভার হয় তাহলে এই যে 3 নম্বরটা, এই 3 নম্বরটা এদিকে যাবে, ওই 3 নম্বরটা এখানে আসবে। একটু খেয়াল করো, ক্রসিং ওভার করে দিলাম, ইজি না? এবার দেখো তো এটা কি হয়, রক্তে চর্বি বেশি, কোকড়াচুল, নীলাভ চোখ, ওদিকে চঞ্চল, এদিকে রক্তে চর্বি কম, কোকড়াচুল, বাদামি চোখ, ওদিকে কি শান্ত। এখন দুইটা আসলো, এবার এই দুইটার মধ্যে এখানে কোনটা বসবে? এই দুইটার মধ্যে, এখন এই দুইটা আসলো না, এই দুইটার মধ্যে এখানে কোনটা বসবে সেটা আমরা কি করব, টস করব। টস করতেছি, টস করে আমি টেইল পাইছি, এই দেখো টেইল। টেইল হলে আমরা জানি টেইল হলে পিএম, এটা বসবে। তো এখন এটা বসলো, এটা যদি বসে তাহলে কি হয় দেখো তো কি বসবে, রক্তে চর্বি কম, চর্বি কম, কোকড়া চুল, বাদামি চোখ, আর কি শান্ত। একইভাবে তোমার ওখানেও তুমি কি করবা, ক্রসিং ওভার করবা। ক্রসিং ওভার বলতে কীরকম আমরা একটু দেখি, যে এখানে ধাপ 3 আর 4-এর পুনরাবৃত্তি করতে হবে এবং ধাপ নম্বর 5-এর এই দেখো
ধরা যাক আগে হেড পরে টেইল পড়লো, তাহলে অবস্থান 2 নম্বরে ক্রসিং ওভার ঘটবে। এই জন্য বাবার PP2 অবস্থানের কার্ডটিকে PM2 অবস্থানের কার্ডের সাথে জায়গা বদল করে। আমাদের তো 3 নম্বরে হয়েছে, তাই না? এরকম। তারপর উপরে 7 ও 8 নম্বর ধাপের অনুরূপভাবে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া ক্রসিং ওভার করতে হবে। মানে মায়েরগুলোতেও ক্রসিং ওভার করতে হবে। মায়েরগুলোতে যদি ক্রসিং ওভার করি তাহলে কি হয় দেখো, এক টেইল, এই যে টেইল, প্রথমে টেইল, হেড, এখানেও হেড, প্রথমে টেইল পরে হেড, মানে 3 নম্বর অবস্থান। 3 নম্বর অবস্থান মানে হচ্ছে কি, এটার মধ্যে ক্রসিং ওভার হবে। এখন আমি যদি এটা ক্রসিং ওভার করে দিই, খেয়াল করো, এটা ক্রসিং ওভার করলাম, এটা ক্রসিং ওভার করলাম, তাহলে হয় কি, নীলাভ চোখ, নীলাভ চোখ। একই আমাদের না করলেও চলতো, কিন্তু আমরা করতে হচ্ছে। এই যে MP MM এই জিনিসগুলো তাহলে একটু ফোকাস হলো। হ্যাঁ, যদি এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখতে হবে না, এখন হুবহু একই জিনিস এটা লিখে দিতে হবে। কি কি, আচ্ছা এই দুইটার মধ্যে এবার কোনটা বসবে, এটার জন্য আবার টস করতে হবে না? ক্রসিং ওভারটা হয়ে গেল, এবার ওখানে বসবে কি, সেটা টস। এখানে হেড আসছে, এই যে হেড, হেড আসছে, হেড মানে MP বসবে। তুমি অ্যাসাইনমেন্টের লেখাটা দেখো, সেখানে MPর কথা লেখা আছে। তাহলে আমি এখানে দিলাম, এখানে রক্তে চর্বি কম, কম, সোজা চুল, সোজা চুল, নীলাভ চোখ, শান্ত। এখন বলতে পারো স্যার এদের মধ্যে এগুলা এরকম যদি হয়, আমাদের বৈশিষ্ট্য প্রকাশ কোনটা হবে? ওই যে তোমাদেরকে বললাম প্রকট প্রচ্ছন্ন, জেনেটিক্সের ব্যাপার স্যাপার বললাম, সেটা জেনেটিক্সের ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমাদেরকে যতটুকু কাজ দিছে আমরা একটু করে রাখবো। একইভাবে তুমি আবার করো, ক্রসিং ওভারটা হয়ে গেছে, এখন টস করে আবার যদি কি পাও, আবার টেইল আসছে, এবার তুমি টেইল আসলে কোনটা বসাতে হবে? টেইল আসলে এটা বসাতে হবে। আবার যদি ওখানে মায়ের জন্য হেড আসছে, তাহলে হেড বসাতে হবে। তাহলে টেইলেরটা এদিকে এটা বসাবা, ওদিকে হেডেরটা এটা বসাবা। এরকম করে তুমি দুইটা ছক করে ফেলতে পারবা। একটা ছক হচ্ছে এরকম, এরকম, আর একটা ছক হচ্ছে এরকম। এটা হচ্ছে ক্রসিং ওভার সহ, এটা ক্রসিং ওভার ছাড়া। আমি দুইটা করে রাখছি, বাকি দুইটা তোমরা করো। আর আমি বলবো তোমাদেরকে যে তোমরা নিজেদের মতো করে করো। তোমরা এই ক্লাসটা যদি করে থাকো, তোমরা নিজেদের মতো করে করো। আর পরবর্তীতে তোমাদের একটা দিছে, কাজ দিছে। কাজটা কি আমি একটু দেখি, কাজটা কি। ক্রসিং ওভার হওয়া দুটি গ্যামেট থেকে নির্ধারিত দুটি ক্রোমোজোম একসাথে সন্তান ডিপ্লয়েড ক্রোমোজোম সেট গঠন করে, এতে করে পিতামাতা সন্তানের কোন বছরে এগুলো রামতে দিতে এগুলো পুনরাবৃত্তি করে ওটাই লিখবা। অ্যাসাইনমেন্টে এই পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্য তথা বৈশিষ্ট্যের কী পার্থক্য হয় তা উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি দুইটা ছক আছে না, দুই ছকের মধ্যে ক্রসিং ওভার একটাতে হয়েছে আর একটাতে হয় নাই, দুইটার মধ্যে এবার কী পার্থক্য তুমি দেখতেছো সেটা তুমি নিজের ভাষায় বইয়ের নলেজ সহ বর্ণনা করে লিখতে হবে। ঠিক আছে? তো পাঠ্যক্রম সময়ের কারণ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করতে হবে। এই অংশটুকু অ্যাসাইনমেন্টের জন্য প্রদত্ত ছকের বাইরে আলাদা পেজে সুন্দর করে লিখতে হবে 50 থেকে 70 শব্দে। বুঝে গেছে? তা আশা করি যারা যারা ক্লাসটা করছে এবং পরবর্তীতে রেকর্ডেড অবস্থায় করবে তাদের কিছুটা উপকার হলো। আমি চেষ্টা করছি তোমাদের বেসিক ক্লিয়ার করে তারপর জিনিসটা উপস্থাপন করার জন্য। এখন আমি তো আর লিখে দিতে পারবো না, আমি হাইয়েস্ট যতটুক পারি ততটুক আমি সাজিয়ে দিলাম। আমি তোমাদের একেবারে কার্ড বানিয়ে বানিয়ে দেখালাম। হ্যাঁ, ক্রসিং ওভার কীরকম হচ্ছে। ক্রসিং ওভার মানে হচ্ছে এটার জিন ওখানে যাবে, ওইটার জিন এখানে আসবে, ক নাম্বারে সেটাও বলে দেওয়া আছে। আমাদেরকে টস করে করে বের করতে হবে। একটা কয়েন লাগবে, যে কোনো একটা কয়েন হলে হবে। কয়েনের মধ্যে যেদিকে বঙ্গবন্ধুর ছবি আছে সেটা হচ্ছে হেড, আর বঙ্গবন্ধুর উল্টা পাশে সেদিকে শাপলা থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটা ছবি আছে। তো হেড মানে মাথার কোনো ছবি যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে হেড, আর তার উল্টা পাশ হচ্ছে টেইল। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি এক পাশে ছবি আছে, আরেক পাশে কিছুই নেই, জাস্ট একটা ওইটা কয় টাকা সেটা লেখা আছে। তাহলে সেক্ষেত্রে তুমি ধরবা যেদিকে হেড আছে সেটা হেড, আর ওদিকে হচ্ছে টাকার সংখ্যাটা, ওটা হচ্ছে টেইল। অনেক ক্ষেত্রে হেড নাই, অন্য কোনো পশু পাখি, অন্য কোনো যে কোনো একটা স্থাপনার ছবি এরকম থাকতে পারে, কিন্তু পিছনে আবার কিছু নাই, পিছনে যার সংখ্যাটা লেখা আছে, টাকার পরিমাণটা। তাহলে যেদিকে ছবি আছে সেটা হেড, আর ওটা টেইল। জিনিসটা বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তো তোমরা যারা ক্লাস করছো তোমরা এই ক্লাসটা বুঝছো কিনা?
যে কেউ ক্লাস করতে পারবে, তবে 22 ব্যাচের এটা বোঝা একটু টাফ হবে আমার মনে হয়, কারণ জেনেটিক্সের কিছু টার্ম আমি বুঝাইছি এখানে। আমি আমার 22 ব্যাচের সেকেন্ড ইয়ারে এখনও আমি জেনেটিক্স ধরি নাই, তো ওরা যখন ক্লিয়ার করবে তখন ওদের মতো করে আমি ওদেরকে আলাদা করে বুঝিয়ে দিতে পারবো, এটা সমস্যা না। তো কারা কারা বুঝছে কমেন্টে জানাও। ভালো থাকবা, আল্লাহ হাফিজ।